আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে আজকের ক্লাসে সুস্বাগতম। আজকে হচ্ছে আমরা ক্লাস নেব ফিজিক্স ফার্স্ট পেপারের নবম অধ্যায় তরঙ্গের উপরে। তরঙ্গ অধ্যায়টা যখন আমরা ফুল সিলেবাস পড়ছি, ফুল সিলেবাসে যখন পড়াশোনা করতাম তখন তরঙ্গ থেকে প্রতিবার সিকিউ প্রশ্ন আসতো এবং তরঙ্গকে খুব ইম্পর্টেন্স দিয়ে পড়া হইতো। কিন্তু তোমরা যারা ফার্স্ট টাইমার আসো কিংবা সেকেন্ড টাইমার আসো, অনেকেই শর্ট সিলেবাসে থাকার কারণে এই অধ্যায়টাকে প্রায়োরিটি দেওয়া নেই বা হচ্ছে এইচএসসি লাইফে পড়ো নাই, ঠিক আছে। এখন এই তরঙ্গ অধ্যায়টা আমরা এমনভাবে পড়ার চেষ্টা করব যেন তরঙ্গ থেকে তোমার কোনো প্রশ্ন আসে তোমার যেন কোনো প্রকার মিস না হয়, ঠিক আছে। এবং তরঙ্গের যতগুলা সূত্র আছে এই সূত্রগুলা সহ সূত্র, তারপর হচ্ছে তোমার তরঙ্গের যতগুলো ডেফিনেশন আছে, তরঙ্গের অধ্যায় যতগুলো ডেফিনেশন আছে, তারপর যতগুলো ছক আছে, হ্যাঁ গুরুত্বপূর্ণ যতগুলো ছক আছে, এই সব কিছু হচ্ছে আমরা এই এক ক্লাসেই আলোচনা করে কমপ্লিট করে ফেলার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে এইটুকু ব্যাপার স্যাপার আমাদের কাছে ক্লিয়ার। তাহলে আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেই অধ্যায়ের নাম হচ্ছে তরঙ্গ, ঠিক আছে। এই পুরো অধ্যায়ের আলোচনায় আমি তোমাদের সাথে আছি মেহেদি সাইয়েদ ভাইয়া। চলো ক্লাস শুরু করা যাক। প্রথমে আসো, এখানে আছে হচ্ছে তরঙ্গ, তরঙ্গের সংজ্ঞা আছে। কোনো স্থিতিস্থাপক মাধ্যমের কণাগুলো স্থানান্তর ছাড়া যে পর্যায়বৃত্ত আন্দোলনের দ্বারা এক স্থান হতে অন্য স্থানে শক্তি সঞ্চালিত হয় তাকে আমরা বলি হচ্ছে তরঙ্গ। তাহলে তরঙ্গ কাকে বলে, খুব ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা। আসো তাইলে তরঙ্গ কাকে বলে আমি বলি, কোন স্থিতিস্থাপক মাধ্যমের কণাগুলোর স্থানান্তর ছাড়া যে পর্যায়বৃত্ত আন্দোলন দ্বারা এক স্থান হতে অন্য স্থানে কি হয়, শক্তি সঞ্চালিত হয়। এক স্থান হতে অন্য স্থানে কি হয়, শক্তি সঞ্চালিত হয়। তাহলে এক স্থান হতে অন্য স্থানে যদি শক্তি সঞ্চালিত হয়, শক্তি সঞ্চালিত হয় তাকে আমরা কি বলবো, তরঙ্গ বলবো, ঠিক আছে। তাহলে তরঙ্গের ক্ষেত্রে শক্তির সঞ্চালনটা খুব ইম্পর্টেন্ট। শক্তি সঞ্চালিত হলে তাকে আমরা কি বলবো, তরঙ্গ বলবো। এবার আসো সাইনের তরঙ্গ, মাধ্যমের কণাগুলো সরল দোল গতিতে কম্পিত হলে যে তরঙ্গের সৃষ্টি হয় তাকে সরল দোল তরঙ্গ বা সাইনের তরঙ্গ বলে। তাহলে সাইনের তরঙ্গ আমরা ম্যাক্সিমাম সময় দেখে আসছি, তাই না। সাইনের তরঙ্গ কিভাবে দেখে আসছি, ভাইয়া লাইক দিস, এই যে এইরকম তরঙ্গ আমরা দেখে আসছি। তাহলে এগুলো হচ্ছে সাইনের তরঙ্গ। ওকে ফাইন, নেক্সট আমরা পরবর্তী আলোচনায় আসি। এবার তরঙ্গ, তরঙ্গের কিছু বৈশিষ্ট্য আছে। হ্যাঁ তরঙ্গের কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো আমরা শিখবো। আসো, কোনো একটি মাধ্যমের বিভিন্ন কণার সম্মিলিত কম্পনের ফলশ্রুতিই হলো তরঙ্গ। নাম্বার 2, তরঙ্গের বিস্তার আছে। তরঙ্গের বিস্তার আছে। তরঙ্গের বিস্তার কেমন, লাইক আমি হচ্ছে এরকম একটা তরঙ্গ আঁকলাম। এখানে আমি তোমাকে সবকিছু স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব। এই যে এটা হচ্ছে তরঙ্গের বিস্তার, এটা হচ্ছে তরঙ্গের বিস্তার, ঠিক আছে। এটা হচ্ছে তরঙ্গের বিস্তার বা অ্যামপ্লিটিউড। তরঙ্গের কম্পন আছে। তরঙ্গের কি আছে, কম্পন আছে। তরঙ্গের নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য আছে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কি, ও বিন্দু থেকে যাত্রা শুরু করে মনে করো পি বিন্দুতে আসছে, এই যে লেন্থ, এটাকে বলা হবে তরঙ্গ দৈর্ঘ্য। দেন তরঙ্গ অগ্রগামী হইতে পারে কিংবা স্থির হইতে পারে। তাহলে তরঙ্গের ক্ষেত্রে কি হওয়া পসিবল, অগ্রগামী কিংবা স্থির হওয়া পসিবল। তাহলে তরঙ্গ কি হইতে পারে বলো, অগ্রগামী তরঙ্গ হইতে পারে কিংবা স্থির তরঙ্গ হইতে পারে। এখন আসো আড় তরঙ্গ, লম্বিক তরঙ্গ, তুমি কেমনে বুঝবা। আমি একটা কথা বলি, কথাটা খেয়াল করো। আড় তরঙ্গ আর হচ্ছে লম্বিক তরঙ্গ। আড় তরঙ্গ, লম্বিক তরঙ্গ। আড় তরঙ্গের ক্ষেত্রে মাধ্যমের কণাগুলো সমকোণ গতিশীল হয়। কিভাবে গতিশীল হয় বলো, সমকোণ গতিশীল হয়। আর লম্বিক তরঙ্গের ক্ষেত্রে মাধ্যমের কণাগুলো সমান্তরালে গতিশীল হয়। তাহলে আড় তরঙ্গের ক্ষেত্রে মাধ্যমের কণাগুলো সমকোণ গতিশীল হয়, লম্বিক তরঙ্গের ক্ষেত্রে মাধ্যমের কণাগুলো সমান্তরালে গতিশীল হয়। এই কথাটা মনে রাখবা। তরঙ্গের তরঙ্গমুখ আছে। সমদশা সম্পন্ন কণাগুলো যেখানে মিলিত হয় সেটাকে বলা হয় তরঙ্গমুখ। তরঙ্গের ক্ষেত্রে প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার ও অপবর্তন ঘটায়। তরঙ্গ এক স্থান হতে অন্য স্থানে কি সঞ্চালন করে বলছিলাম আমি প্রথমেই, শক্তি সঞ্চালন করে। তাহলে আমরা তরঙ্গের বৈশিষ্ট্যগুলো কি কি পাইলাম। প্রথমত নাম্বার ওয়ান, মাধ্যমের বিভিন্ন কণার সম্মিলিত কম্পনের ফলশ্রুতি হলো কি, তরঙ্গ। মাধ্যমের কণার সম্মিলিত কম্পনের ফলশ্রুতি হলো তরঙ্গ। তরঙ্গের কি আছে, বিস্তার আছে। তরঙ্গের কি আছে, কম্পন আছে। তরঙ্গের কি আছে, তরঙ্গ দৈর্ঘ্য আছে। তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গ অগ্রগামী হইতে পারে কিংবা স্থির হইতে পারে। তরঙ্গ আড় কিংবা লম্বিক হতে পারে। তরঙ্গের কি আছে, তরঙ্গ মুখ আছে। তরঙ্গ প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন ঘটায়। এছাড়াও তরঙ্গ এক স্থান হতে অন্য স্থানে কি সঞ্চালন করতে পারে, শক্তি সঞ্চালন করতে পারে।
এইটুকু ব্যাপার স্যাপার তোমাদের কাছে ক্লিয়ার থাকতে হবে। কথা বুঝতে পারছো কিনা? আচ্ছা ঠিক আছে, তাহলে তরঙ্গের বৈশিষ্ট্য আমাদের পরীক্ষার জন্য একেবারে বলতে গেলে 5 স্টার ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমাদের পরীক্ষার জন্য তরঙ্গের বৈশিষ্ট্য 5 স্টার ইম্পর্টেন্ট। তাহলে আমি এখানে একটা বড় করে টেস্টটা দিয়ে দিচ্ছি। তরঙ্গের বৈশিষ্ট্য কিন্তু 5 স্টার ইম্পর্টেন্ট। ওকে ফাইন, এটুকু পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, এবার আসো নেক্সট, তরঙ্গের মাত্রা। তরঙ্গের মাত্রা নিয়ে একটু পড়াশোনা করে আসো। লেখা আছে তরঙ্গের মাত্রা। তরঙ্গের মাত্রার মধ্যে খেয়াল করো, শক্তি প্রবাহের দিক অনুসারে তরঙ্গকে আমরা 3 ভাগে ভাগ করি। কয় ভাগে ভাগ করি? 3 ভাগে ভাগ করি। নাম্বার 1 একমাত্রিক তরঙ্গ, দ্বিমাত্রিক তরঙ্গ, ত্রিমাত্রিক তরঙ্গ। এখন শোনো, তরঙ্গের সাহায্যে শক্তি যদি কেবলমাত্র একদিকে প্রবাহিত হয় তবে একমাত্রিক তরঙ্গ বলে। যেমন সুতা বরাবর প্রবাহিত তরঙ্গকে বলা হয় একমাত্রিক তরঙ্গ। তাহলে একমাত্রিক তরঙ্গ কি? যে কোনো একদিকে প্রবাহিত হবে, যে কোনো একদিকে প্রবাহিত হলে সেটাকে বলা হচ্ছে একমাত্রিক তরঙ্গ। দ্বিমাত্রিক তরঙ্গ কোনো সমতলের চারিদিকে যদি প্রবাহিত হয় তখন তাকে বলা হয় দ্বিমাত্রিক তরঙ্গ। যেমন পানির উপরে ঢেউর তরঙ্গকে বলা হয় দ্বিমাত্রিক তরঙ্গ। এবার আসলে ত্রিমাত্রিক তরঙ্গ, তরঙ্গের সাহায্যে শক্তি যদি সর্বদিকে উপর, সামনে ডানে বামে, সামনে পেছনে উপরে নিচে সব দিকে বিস্তার লাভ করে তখন সেটাকে বলা হয় কি? ত্রিমাত্রিক তরঙ্গ। যেমন শব্দ কিংবা আলোক তরঙ্গ হচ্ছে ত্রিমাত্রিক তরঙ্গ। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে তরঙ্গের ক্ষেত্রে যদি প্রশ্ন করা হয় যে একমাত্রিক তরঙ্গের এক্সাম্পল কি, তাহলে তুমি বলবা যে সুতা বরাবর যে তরঙ্গ সেগুলো হচ্ছে একমাত্রিক। ঠিক আছে, তারপর যদি তোমাকে বলা হয় দ্বিমাত্রিক তরঙ্গের এক্সাম্পল কি, ঠিক আছে, তখন তুমি বলবা পানির উপরিতলের যে তরঙ্গ সেগুলোকে বলা হচ্ছে দ্বিমাত্রিক। তারপর যদি প্রশ্ন করা হয় যে আলোক তরঙ্গ বা শব্দ তরঙ্গ কি, আলোক বা শব্দ, এরা হলো ত্রিমাত্রিক তরঙ্গ। তাহলে এখানে সুতার কথা বললাম, পানির উপরিতলের কথা বললাম, আলোক বা হচ্ছে কি শব্দ, তাদের কি ত্রিমাত্রিক তরঙ্গ। ওভারঅল আমি হচ্ছে তরঙ্গের মাত্রা সম্পর্কে তোমাকে ইন ডিটেলসে সবকিছু বলে ফেললাম। ঠিক আছে, তাহলে আমরা এইটুকু পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, এবার আসো নেক্সট, বিভিন্ন উদাহরণ সম্পর্কে একটু জানি। তরঙ্গের বিভিন্ন উদাহরণ আছে দেখো, তার মধ্যে একটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ, পর্যাবৃত্ত গতি, অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ, এসবগুলো আমরা জানবো। প্রথমে আসো যান্ত্রিক তরঙ্গ। সমস্ত অনুদৈর্ঘ্য ও অনুপ্রস্থ মিলিয়ে হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় যান্ত্রিক তরঙ্গ কি, তুমি ইজিলি পেরে যাবা। যান্ত্রিক তরঙ্গ দুই রকমের হতে পারে, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। অনুদৈর্ঘ্য আর অনুপ্রস্থ দুই ভাগে ভাগ করছি। এবার আসো বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ। বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ কি কি পাবো আমরা? বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ কি কি পাবো দেখো। বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ কি কি পাবো? চলো দেখো, বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গের মধ্যে আমরা কিছু এক্সাম্পল দিচ্ছি, যেমন বেতার, অবলোহিত, দেন পাইছে হচ্ছে আলোক, দেন আরেকটা পাইছে হচ্ছে আমরা ইউভি, দেন পাইছে হচ্ছে কি এক্স রে, দেন পাইছে হচ্ছে কি গামা রে। তাহলে এসবগুলো হচ্ছে কি তোমার বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ। এবার আসো পর্যাবৃত্ত তরঙ্গ। পর্যাবৃত্ত তরঙ্গ কি? যেমন ঘড়ির কাঁটার গতি, বৈদ্যুতিক পাখার গতি, সাইকেলের চাকা, সূর্যের চারিদিকে পৃথিবীর গতি। তার মানে পর্যাবৃত্ত তরঙ্গ হচ্ছে নির্দিষ্ট সময় পর পর যদি নির্দিষ্ট স্থানকে অতিক্রম করে তখন সেটাকে বলা হয় পর্যাবৃত্ত তরঙ্গ। আই হোপ সো তোমাদের কাছে এই সবগুলো ব্যাপার স্যাপার ক্লিয়ার। তাহলে যান্ত্রিক তরঙ্গ, বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ, পর্যাবৃত্ত গতি, অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ, ইনশাল্লাহ সবগুলোই পারবো। নেক্সট চলো সেখানে আড় তরঙ্গের সংজ্ঞা। আসো, আড় তরঙ্গের ক্ষেত্রে অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে তোমাকে। আড় তরঙ্গের ক্ষেত্রে অল দ্য টাইম আমি একটা কথা মাথায় রাখতে বলি, সেটা হচ্ছে আড় তরঙ্গের ক্ষেত্রে মাধ্যমের কণাগুলো পরস্পর সমকোণে গতিশীল হয়।
তাহলে আর তরঙ্গের ক্ষেত্রে মাধ্যমের কণাগুলো পরস্পর সমকোণী কি হয়? গতিশীল হয়। এটা মাথায় রাখবা। নেক্সট বৈশিষ্ট্য, তরঙ্গ প্রবাহের মাধ্যমে তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গপাত সৃষ্টি হয়। নেক্সট, পরপর দুটি তরঙ্গ শীর্ষ এবং পরপর দুটি তরঙ্গপাতের মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। এই লাইনটা অনেক স্টুডেন্ট বুঝতে পারবে না, যে পরপর দুটি তরঙ্গ শীর্ষ এবং পরপর দুটি তরঙ্গপাত। এটা আমি তোমাকে একটু ভালো করে বোঝাচ্ছি। হ্যাঁ, আচ্ছা আসো, এখানে তো আমি এগুলো বললাম। আচ্ছা, এটাকে আমি হচ্ছে ওয়েট, এটা একটু মুছে ফেলি, দেন হচ্ছে তোমাকে একটা ক্লো দেখাই এখান থেকে। হ্যাঁ, আসো, তরঙ্গ শীর্ষ তরঙ্গপাত নিয়ে একটু কথাবার্তা বলি। আসো, আমরা হচ্ছে সুন্দর মতো একটা তরঙ্গ আঁকলাম, স্ট্রেটলি একটা তরঙ্গ আঁকলাম, স্ট্রেট কাটলে একটা তরঙ্গ আঁকলাম, এই যে তরঙ্গ আঁকলাম, একটা তরঙ্গের জন্য একটা অক্ষ চিন্তা করলাম, এদিকে আর এদিকে একটা অক্ষ চিন্তা করলাম। ঠিক আছে, অক্ষ চিন্তা করার পর আমরা এখানে একটা তরঙ্গ আঁকলাম। এখন তুমি আমাকে বলো, এখানে তরঙ্গ শীর্ষ আছে, তরঙ্গ পাদ আছে। এখানে বলছে পরপর দুইটি তরঙ্গ শীর্ষ কিংবা পরপর দুইটি তরঙ্গ পাদের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। তুমি তাহলে বলো, এখান থেকে এইটুকু পর্যন্ত, এইটুকু আমরা বলতেছি কি? তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে পরপর দুইটি তরঙ্গ পাদ কিংবা পরপর দুটি তরঙ্গ শীর্ষ, এর মধ্যবর্তী দূরত্বকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখানে আছে তরঙ্গ শীর্ষ আছে, যেখানে বিস্তার সর্বোচ্চ সেগুলোকে বলা হয় তরঙ্গ শীর্ষ, আর যেখানে বিস্তার সর্বনিম্ন সেগুলোকে বলা হয় তরঙ্গপাত। এখন আসো, এই পুরো লেন্থটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এই যে মাঝখানে কত হবে? তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক, λ/2। তাকে আরো অর্ধেক করলে কত হবে? λ/4। তার মানে এই প্রত্যেকটা সেক্টর হচ্ছে λ/4, 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 λ/4। তার মানে সিকোয়েন্স করে প্রথমটা হচ্ছে 1 × λ/4, সেকেন্ডটা হচ্ছে 2 × λ/4, থার্ডটা হচ্ছে 3 × λ/4, 4 × কি? λ/4। এটুকু আমরা পারবো ইনশাআল্লাহ। এখন আসো, তুমি কাট করো 1 × λ/4, আলটিমেটলি λ/4, 2 × λ/4, 2 আর 4 কাটো, λ/2, 3 × λ/4, 4 × λ/4, আগে থাকবে ল্যামডা। বাস, আমরা এটুকু চলে আসলো। ওকে, ঠিক আছে, এদিকে তাইলে এটা একটু গেতে দিয়ে দাও, এই যে চার্জ দিয়ে দাও। নেক্সট আসো এখানে যে তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে আমরা ক্লিয়ার হলাম। এবার আসো, মাধ্যমের সমবর্তন বা পোলারায়ন ঘটে, এই জিনিসটা জানতে হবে। সমবর্তন বা পোলারায়ন কি? বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা আলো, বিভিন্ন দিকে মনে করো ছড়িয়ে ছিটিয়ে থাকা আলোকে তুমি যদি একটা প্লেন বরাবর নিয়ে আসতে পারো, সেটাকে বলা হবে হচ্ছে কি? সমবর্তন। তাহলে সমবর্তন করার জন্য, পোলারায়ন করার জন্য তোমাদের যে মিটারটা দরকার, সেই মিটারের নাম হচ্ছে পোলারোমিটার। এই পোলারোমিটারের সাহায্যে কি করা হয়? পোলারাইজেশন করা হয়, এবং এটাকে বলা হচ্ছে সমবর্তন বা পোলারায়ন। তাহলে পোলারায়ন কি বলছি আমি? বিভিন্ন তলে ছড়িয়ে ছিটিয়ে থাকা আলোকে একটি তলে নিয়ে আসার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার নামই হচ্ছে পোলারাইজেশন বা হচ্ছে পোলারায়ন বা পোলারন। ঠিক আছে, এই জন্য আমরা যেটা ইউজ করি সেটার নাম হচ্ছে পোলারোমিটার। অনম্যতার আকৃতির স্থিতিস্থাপক গুণাঙ্ক ধর্ম সম্পন্ন, যেমন কঠিন তরঙ্গ উৎপন্ন হয় এবং প্রবাহিতে পৃষ্ঠটানের দরুন আড় তরঙ্গ উৎপন্ন হয়। আচ্ছা ঠিক আছে, তুমি এগুলো মোটামুটি পারবা। এবং অনুপস্থ তরঙ্গ যান্ত্রিক নাও হতে পারে, যেমন আলোক তরঙ্গ অনুপস্থ তরঙ্গ, কিন্তু কি যান্ত্রিক নাও হতে পারে। তাহলে এই আড় তরঙ্গ সম্পর্কিত আমরা যে বৈশিষ্ট্যগুলো বললাম, এই বৈশিষ্ট্যগুলো তোমার ক্লিয়ার কাট থাকা লাগবে। আমি এখানে তরঙ্গ দৈর্ঘ্যের হিসাবটা আমি আবার একটু বুঝাই দিচ্ছি, কারণ এটা আমার পুরোটা অধ্যায় জুড়ে তরঙ্গ দৈর্ঘ্যের হিসাবটা আমার লাগবে। ঠিক আছে, আমি তাহলে আবার একটু বুঝাই দিচ্ছি, ভালো করে খেয়াল করো ভাইয়া। হ্যাঁ, ভালো করে খেয়াল করো। আসো, তরঙ্গ দৈর্ঘ্যের হিসাবটা আমি একটু বুঝাই দিচ্ছি, খেয়াল করো। আমি একটা তরঙ্গ আঁকলাম, এই তরঙ্গের শুরু থেকে একদম লাস্ট পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্সকে আমরা বলতেছি কি? তরঙ্গ দৈর্ঘ্য। এইটুকু ক্লিয়ার হয়েছে। এখন বলো, তাহলে মাঝখানে পয়েন্টটা কত হবে? মাঝখানে পয়েন্ট হবে কত? λ/2। তাকে যদি আমি আর অর্ধেক করি, এই পয়েন্টটা কত হবে? λ/4। তার মানে প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে 1 × λ/4, 2 × λ/4, এখানে হবে কত? 3 × λ/4, আর এখানে হবে কত? 4 × λ/4। এবার তুমি কাটাকাটি করো, 2 আর 4 কাটাকাটি করো, λ/2, 3 × λ/4, 3 λ/4, 4 আর 4 কাটাকাটি করো, ল্যামডা। বাস, তাহলে এই হচ্ছে তোমার আদি বিন্দু, এই হচ্ছে তোমার শেষ বিন্দু, শেষ বিন্দু থেকে তরঙ্গ দৈর্ঘ্য কত হয়েছে? ল্যামডা। এখন আমি যদি সেম হিসাবটা পর্যায়কালের জন্য করি, প্রথম থেকে শেষ পর্যন্ত পর্যায়কাল হচ্ছে টি, তাহলে মাঝখানে কত হবে? t/2। এখানে কত হবে? t/4। তাহলে প্রত্যেকটা প্রশ্নে কি হবে? 1 × t/4, 2 × t/4, 3 × t/4 and 4 × t/4। বাস, এই হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য টি এর হিসাব নিকাশ। পারবো না ইনশাআল্লাহ? ঠিক আছে, নেক্সট। আড় তরঙ্গের ক্ষেত্রে
দেখো উদাহরণ আছে, এক্স রে, টানাতার তরঙ্গ, আলোক তরঙ্গ, বেতার তরঙ্গ, তাপীয় তরঙ্গ, পানি তরঙ্গ ইত্যাদি। আচ্ছা ঠিক আছে আচ্ছা, এখন এগুলোকে আমরা মনে রাখবো কিভাবে? মনে রাখার জন্য আমরা শর্টকাট দিছি কি, আপা এটা আড়ো তরঙ্গ, আপা এটা আড়ো তরঙ্গ। এখন তুমি আমাকে বলো যে আপা, আ ফর আলোক, পা ফর পানি, এ ফর এক্স রে, এন্ড টা ফর টানাতার, টা ফর কি, টানা তার। বাস এটুকু জেনে ফেললা। ওকে, তাহলে আপা এটা আরো তরঙ্গ দিয়ে হচ্ছে মনে রাখতে হবে আলোক তরঙ্গ, পানির তরঙ্গ, এক্স রে তরঙ্গ, টানাতারের তরঙ্গ। পারবো কি পারবো না? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা কোন যাবত কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে আড়ো তরঙ্গের বৈশিষ্ট্যগুলো কি কি আছে, দেন শিখলাম হচ্ছে আড়ো তরঙ্গের এক্সাম্পলগুলো কি কি আছে। তাহলে বলো আড়ো তরঙ্গের এক্সাম্পল কি কি আছে? আলোক তরঙ্গ, পানির তরঙ্গ, এক্স রে কিংবা হচ্ছে কি টানাতার। সো এইগুলো হচ্ছে আড়ো তরঙ্গের এক্সাম্পল। এছাড়াও তাপীয় তরঙ্গ আছে এবং হচ্ছে তোমার বেতার তরঙ্গ আছে, এগুলো মাথায় রাখবে। ঠিক আছে, আমি এগুলোকে মার্ক আপ করে দিচ্ছি। মাথায় রাখবো হচ্ছে কি বেতার তরঙ্গ, মাথায় রাখবো হচ্ছে কি তাপীয় তরঙ্গ। ঠিক আছে, ওকে ফাইন, মোটামুটি ভাবে হয়ে গেল। নেক্সট প্রশ্ন, নিম্নোক্ত তরঙ্গ অনুপ্রস্থ নয়। এখানে এ, বি, সি, ডি চারটা তরঙ্গ আছে যেটা অনুপ্রস্থ নয়। তাহলে আমরা বলছি তরঙ্গ দুই রকমের হতে পারে, একটা হতে পারে কি অনুপ্রস্থ, একটা হতে পারে কি অনুদৈর্ঘ্য, একটা হতে পারে অনুপ্রস্থ, একটা হতে পারে অনুদৈর্ঘ্য। বলো এই চারটার মধ্যে নিচে কোনটি অনুপ্রস্থ তরঙ্গ নয়? পানির তরঙ্গ, শব্দ তরঙ্গ, আলোক তরঙ্গ, বেতার তরঙ্গ। নিচের কোনটি অনুপ্রস্থ তরঙ্গ নয়? নিচের কোনটি অনুপ্রস্থ তরঙ্গ নয়? ঠিক আছে, মোটামুটি ভাবে পারা যাচ্ছে সবকিছু। নিচের কোনটি অনুপ্রস্থ তরঙ্গ নয়। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের যে ব্যাপার স্যাপার আছে এখানে সেটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে আমি বলছি কণাগুলো কিভাবে থাকবে, সমঘন থাকবে। ঠিক আছে, আর অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে কিভাবে থাকবে, মাধ্যমের কণাগুলো সমান্তরালে থাকবে। এখন তোমার কাছে এখানে ভাইয়া চারটা অপশন আছে। একটা হচ্ছে কি পানি, শব্দ, আলো, বেতার। তার মধ্যে কোনটা অনুপ্রস্থ তরঙ্গ নয়? তোমাকে আমি যখন বৈশিষ্ট্যগুলো পড়াইছি যে পানি এটা অপশনের মধ্যে ছিল, তারপর মনে করো আলোক এটাও হয়তো তোমার ওই শর্টকাটের মধ্যে ছিল, বেতার অবশ্যই শর্টকাটের মধ্যে ছিল, তাহলে ছিল না কোনটা, এই শব্দ তরঙ্গ। তাহলে আনসার কি হবে, শব্দ তরঙ্গ। তাহলে কোনটি অনুপ্রস্থ তরঙ্গ নয়? আনসার কি হবে, শব্দ তরঙ্গ অনুপ্রস্থ তরঙ্গ নয়। মোটামুটি লেভেলের তুমি প্রিপারেশন নিয়ে এটা জেনে ফেললাম। ওকে, আমরা এরপর গিয়ে চলে যাবো। এতক্ষণ যাবত আমরা স্টাডি করলাম হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ নিয়ে বা অনুপ্রস্থ তরঙ্গ নিয়ে। এবার আমরা স্টাডি করবো হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ নিয়ে। অনুদৈর্ঘ্য তরঙ্গ নিয়ে একটু আমরা স্টাডি করি আসুন। এবার তুমি আমাকে বলো, অনুদৈর্ঘ্য তরঙ্গ যদি মাথায় আসে সাথে সাথে তোমাকে মনে রাখতে হবে এখানকার যে মাধ্যমের যে কণাগুলো আছে সেগুলো আমি প্রথম থেকে বলতেছি। মাধ্যমের কণাগুলো, এখানকার যে মাধ্যমের কণাগুলো আছে সেই মাধ্যমের কণাগুলো কিভাবে কিভাবে চলবে বলো? সেই মাধ্যমের কণাগুলো কিভাবে থাকবে, সমান্তরালে থাকবে। মাধ্যমের কণাগুলো কিভাবে থাকবে, সমান্তরালে থাকবে। তাহলে চলো, যে তরঙ্গের ক্ষেত্রে জড় মাধ্যমের কণাগুলো কম্পনের দিকে তরঙ্গ প্রবাহের দিক সমান্তরালে থাকে তাকে বলা হয় কি লম্বিক তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। এবার আসো বৈশিষ্ট্য। তরঙ্গ প্রবাহের মাধ্যমে সংকোচন ও প্রসারণ সৃষ্টি হয়। নাম্বার 2, পরপর দুটি সংকোচন কিংবা পরপর দুটি প্রসারণের মধ্যবর্তী দূরত্বকে বলা হয়, একটি প্রসারণ ও একটি সংকোচনের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় কি তরঙ্গ দৈর্ঘ্য। এছাড়াও মাধ্যমের সমাবর্তন বা পোলারায়ন ঘটে না। আমি যদি আড়ো তরঙ্গের এই বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারি তাহলে আমার অনুদৈর্ঘ্য মানে বৈশিষ্ট্য মনে রাখতে খুব বেশি কষ্ট হবে না। জাস্ট উল্টা, ওইখানে পোলারায়ন ঘটতো, এখানে পোলারায়ন ঘটবে না। তাহলে আমি তোমাকে স্লাইডে একটু দেখাই। আড়ো তরঙ্গের বৈশিষ্ট্যের মধ্যে দেখো আমি সুন্দর করে লিখে দিয়েছিলাম যেখানে কি ঘটবে, পোলারায়ন ঘটবে। এই দেখো আড়ো তরঙ্গের মধ্যে আমি লিখে দিয়েছিলাম পোলারায়ন ঘটে। তাহলে এখানে কি হবে, পোলারায়ন ঘটবে না। ঠিক আছে, এখানে পোলারায়ন ঘটে না। স্থিতিস্থাপক ধর্ম সমন্বয়ে তরঙ্গে উৎপন্ন হয় এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ যান্ত্রিক তরঙ্গ এটা। আর এখানে বলছিলাম কি যান্ত্রিক তরঙ্গ নাও হতে পারে। এখানে কি বলছিলাম, যান্ত্রিক তরঙ্গ নাও হতে পারে। এটা কোন ক্ষেত্রে বলছিলাম, আড়ো তরঙ্গের ক্ষেত্রে বলছিলাম। আর এখানে কি বলতেছি, এখানে বলতেছি হচ্ছে কি যান্ত্রিক তরঙ্গ। তাইলে তুমি যদি ভাইয়া অনুদৈর্ঘ্য অথবা আড়ো তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ যে কোনো একটার বৈশিষ্ট্য যদি খুব ভালো মতো শিখো তাহলে কিন্তু আর আদার্স যেটা সেটা কিন্তু শিখা লাগতেছে না। ওকে, আচ্ছা নেক্সট। ওকে, এখানে আসো। এর উদাহরণ আছে, উদাহরণ কি যেমন শব্দ তরঙ্গ, স্প্রিনের সৃষ্ট তরঙ্গ, ডুলে বাড়ি সৃষ্ট তরঙ্গ, বাঁশির সুর ইত্যাদি সবগুলো হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গ কি পারবো না ইনশাল্লাহ? ঠিক আছে, নেক্সট।
এখন বলতে না বলতে একটা মেডিকেল কোয়েশ্চেন আসছে, নিচের কোনটি লম্বিক তরঙ্গের উদাহরণ? এখন তুমি আমাকে বলো ভাইয়া, তুমি আমাকে বলো যে লম্বিক তরঙ্গ, লম্বিক তরঙ্গ, লম্বিক তরঙ্গ, এই লম্বিক তরঙ্গের অপর নাম হচ্ছে কি? অনুদৈর্ঘ্য তরঙ্গ। কি তরঙ্গ? অনুদৈর্ঘ্য তরঙ্গ। ঠিক আছে, অনুদৈর্ঘ্য তরঙ্গ। আচ্ছা, তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ বা হচ্ছে কি লম্বিক তরঙ্গ। ঠিক আছে, পারবে ইনশাল্লাহ। ওকে, এবার চলো আসো, তাহলে এখানে এটার এক্সাম্পল কি হবে? নিচের কোনটি লম্বিক তরঙ্গের উদাহরণ? নিচের কোনটি লম্বিক তরঙ্গের উদাহরণ? এটার এক্সাম্পল হবে সূর্যশলাকার কম্পন। পানির তরঙ্গ হবে না, তাপ তরঙ্গ হবে না, বেতার তরঙ্গ হবে না। এটা আনসার হবে কি? সূর্যশলাকার কম্পন। ডেন্টাল কোয়েশ্চেন ছিল 19-20 সালে। এই প্রশ্নটা তোমাদের এবারের জন্য 5 স্টার ইম্পর্টেন্ট। ঠিক আছে, নিচের কোনটি হচ্ছে লম্বিক তরঙ্গের উদাহরণ? তাহলে আনসার কি হবে বলো? সূর্যশলাকার কম্পন, সূর্যশলাকার কম্পন। ইনশাল্লাহ পারবো। নেক্সট, এবার আসো তরঙ্গ সংক্রান্ত বিভিন্ন রাশিমালা। তরঙ্গ সংক্রান্ত রাশিমালার মধ্যে আমরা হচ্ছে আস্তে আস্তে আগে আসো। তরঙ্গ সংক্রান্ত রাশিমালা প্রথমে আসা হচ্ছে কম্পাঙ্ক। আচ্ছা বলো, কম্পাঙ্ককে আমাদের ফিজিক্সের বইয়ে হচ্ছে আমরা এই যে ফ্রিকোয়েন্সি, 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 এই ফ্রিকোয়েন্সিকে হচ্ছে আমরা হচ্ছে সাধারণত আমাদের বইয়ে এন অথবা এফ দ্বারা প্রকাশ করি। আবার রসায়নে তোমরা হচ্ছে এরকম মিউ চিহ্ন দ্বারা প্রকাশ করছো। আচ্ছা ঠিক আছে, হইল। এখন কথা হচ্ছে এই ফ্রিকোয়েন্সির একক কি? ফ্রিকোয়েন্সির তো কিছু একক আছে, তাই না? এক হচ্ছে হার্টজ, ফ্রিকোয়েন্সির এক হচ্ছে হার্টজ, অথবা অথবা ফ্রিকোয়েন্সির যে একক এটা হার্টজ হতে পারে, অথবা সাইকেল পার সেকেন্ড হতে পারে। কি হতে পারে? সাইকেল পার সেকেন্ড হতে পারে। এখন আসো, এবার এখানকার কথা বলি। কোন একটি কম্পমান বস্তু 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে বলা হয় কম্পন সংখ্যা, কম্পাঙ্ক বা স্পন্দন সংখ্যা। কম্পাঙ্ক বা কি স্পন্দন সংখ্যা। এটাকে এন দ্বারা কিংবা এফ দ্বারা প্রকাশ করা হয়। কোনো বস্তু বা কণা যদি টি বা এন সংখ্যক, টি সময় যদি এন সংখ্যক কম্পন সম্পন্ন করে, সেক্ষেত্রে কম্পাঙ্ক কি হবে? সেক্ষেত্রে কম্পাঙ্ক হবে এফ ইকুয়াল টু বড় এন ডিভাইডেড বাই ছোট টি। বড় এন ডিভাইডেড বাই কি? ছোট টি। তাহলে ইনশাল্লাহ এটা পারবো। তাহলে কোনো বস্তু বা কণা এন বা টি সংখ্যক কম্পন সম্পন্ন করলে সেক্ষেত্রে কম্পাঙ্কর মান হবে কি? এন ইকুয়ালস টু বড় এন ডিভাইডেড বাই ছোট টি। তাহলে আমি যে তোমাকে বলি যে সাইকেল বলতে এখানে কি বুঝাইছে, তোমাকে বলি। মনে করো আমি ছোট করে লিখতেছি। এটা হচ্ছে একটা তরঙ্গ, তোমাকে বলছে এখান থেকে কম্পাঙ্ক বের করতে। মনে করো 10 সেকেন্ডে মনে করো হচ্ছে 10 সেকেন্ডে 1 2 3 4 5 6, মনে করো এখানে একটা পূর্ণকম্পন, দুইটা পূর্ণকম্পন, তিনটা পূর্ণকম্পন সম্পন্ন করছে। 10 সেকেন্ডে 3টা পূর্ণকম্পন সম্পন্ন করছে। তাহলে এটা কম্পাঙ্ক কেমনে বের করবো? কম্পাঙ্ক বের করবা 3টা পূর্ণকম্পন ডিভাইডেড বাই 10, এটা আনসার। তো কারণ আমরা এফ ইকুয়াল টু করছি এন বাই টি, অর্থাৎ যতটি পূর্ণকম্পন হবে সেটাকে কি দ্বারা ভাগ করতে হবে? টি দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, এবার আসো তরঙ্গ বেগ। নির্দিষ্ট দিকে এক হয়ে যে দূরত্ব অতিক্রম করে সেটাকে বলা হয় তরঙ্গের বেগ। এখন তরঙ্গের বেগের রাশিমালা তোমরা নিশ্চয়ই পড়ছো যে বি ইকুয়াল টু এফ ল্যামডা। এখন তুমি আমাকে বলো এই এফ মানে আমি কি পড়ছি তোমাকে একটু আগে? ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক পড়ছি না? 99 সূত্র ছিল ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। আর এটা মানে কি বললাম? ওয়েভ লেন্থ বা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা ঠিক আছে, তাহলে বি ইকুয়াল টু এফ ল্যামডা এই সূত্র পেয়ে গেল। আচ্ছা এখন আসো তরঙ্গ মুখ কি জিনিস। আচ্ছা বি ইকুয়াল টু এফ ল্যামডা, তরঙ্গের বেগের রাশিমালার মধ্যে একটা বলে ফেলি। এর বেগের একক কি হবে? মিটার পার সেকেন্ড হবে, মিটার পার সেকেন্ড হবে। এখন অল দ্য টাইম মনে রাখবা একটা কথা, সেটা হচ্ছে একই মাধ্যমে বেগ একই হবে, কম্পাঙ্ক ভিন্ন হবে। কি ভিন্ন হবে? কম্পাঙ্ক ভিন্ন হবে। আর ভিন্ন মাধ্যমে কম্পাঙ্ক একই হবে কিন্তু বেগ ভিন্ন হবে। ঠিক আছে, এই কথাগুলো মাথায় রাখবা। আচ্ছা নেক্সট আসো তরঙ্গ মুখ ব্যাপারটা ইম্পর্টেন্ট। কেন? এখানে কি বলছে? কোন তরঙ্গের উপর অবস্থিত সমদশা সম্পন্ন কণাগুলোর গতিপথকে আমরা তরঙ্গ মুখ বলে থাকি। তাহলে তরঙ্গ মুখের ক্ষেত্রে একটা কথা মাস্ট, সেটা হচ্ছে ভাইয়া সমদশা সম্পন্ন কণাগুলোর গতিপথ, সমদশা সম্পন্ন কণাগুলোর
যে গতিপথ, সমান্তরাল সম্পন্ন কণাগুলোর গতিপথকে আমরা একসাথে কি বলবো? তরঙ্গ মুখ বলবো। এবার আসো তরঙ্গের বেগ, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক b = n ল্যামডা বা b = f ল্যামডা। তাহলে b = n ল্যামডা কিংবা b = কি পড়লাম? f ল্যামডা। এই সূত্র দ্বারা হচ্ছে আমরা কি তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক আর ল্যামডার মধ্যে সম্পর্ক নিরূপণ করতে পারি। এখন তুমি আমাকে বলো b = আমি লিখলাম f ল্যামডা। আমি চাইলে কি ল্যামডা সমান লিখতে পারবো না? ল্যামডা সমান হচ্ছে b/f। তাহলে ল্যামডার সাথে f এর সম্পর্ক কি? 1/f। তার মানে ল্যামডার সাথে সম্পর্ক হচ্ছে f এর সম্পর্ক হচ্ছে কি? ব্যস্তানুপাতিক। কোন ধরনের সম্পর্ক? ব্যস্তানুপাতিক। এছাড়াও ফিজিক্সের মধ্যে মনে করো হচ্ছে দুইটা রাশি একই পাশে এবারে গুণ আকার আছে, এদের সম্পর্ক যদি গুণ আকারে থাকে এটা অবশ্যই মনে রাখতে হবে ব্যস্তানুপাতিক। গুণ আকারে থাকলেই হচ্ছে কি? ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে, ঠিক আছে? আর যদি ভাগ আকারে থাকে, মনে করো কোনো একটা রাশি ভাগ আকার আছে, কিভাবে? মনে করো আমি লিখলাম p = mb, m = লিখলাম p/v। এই যে ভাগ আকার আছে না রাশিগুলো, p আর b এর ভাগ আকার আছে না, এই p আর b এর মধ্যে সম্পর্ক হবে সমানুপাতিক। তাহলে যে কোনো জায়গায় যদি কোনো সূত্রের মধ্যে গুণ আকারে দেখো কোনো দুটো সম্পর্ক ব্যস্তানুপাতিক, আর ভাগ আকারে দেখলে সমানুপাতিক। এবার চলে আসো প্রশ্ন। একটা প্রশ্ন করছে, প্রশ্ন ভালো করে পড়ো যে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, তরঙ্গের বেগ b আর কম্পাঙ্ক n হইলে এর মধ্যে সঠিক সম্পর্ক নিচের কোনটি? আমার মনে হয় এই কোয়েশ্চেন যদি কোন স্টুডেন্ট ভুল করে আসে, এই কোয়েশ্চেন যদি কোন স্টুডেন্ট ভুল করে আসে আর কি, তুই হচ্ছে পৃথিবীর সবচেয়ে জঘন্য স্টুডেন্ট। এটা সারা বাংলাদেশের মধ্যে শুধুমাত্র একমাত্র তুই ভুল করবে। এই এত সহজ প্রশ্ন জীবনে কেউ ভুল করবে না। তাহলে এখানে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে b = f ল্যামডা। b এর জায়গায় b আর f এর জায়গায় তোমার কম্পাঙ্কের জায়গায় কি বলছে? n। তাহলে n ল্যামডা, b = n ল্যামডা। এটা কি হবে? না। এটা কি হবে? না। এটা কি হবে? না। তার आंसर হবে d। তাহলে b = n ল্যামডা। সম্পর্ক কোনটি? b = n ল্যামডা। একদম সহজ জিনিস, মেডিকেল কোশ্চেন। আমি তোদেরকে আবার বলতেছি, মেডিকেলের ফিজিক্স খুবই সহজ। মেডিকেলের ফিজিক্সের মধ্যে যে 20টা প্রশ্ন থাকবে, তুমি চাইলে 20-20 পাবা। কারণ এখানে ভাই সিম্পল কোশ্চেন আসে, f = ma, এটা দিয়ে ম্যাথ আসে। কেন পারবে বল? b = n ল্যামডা, এগুলো কেন জানে? সবাই জানে। তাহলে এগুলো প্রশ্ন যদি কোন স্টুডেন্ট যদি হচ্ছে বেশি উস্তাদি করে গিয়ে যদি ভুল করে দেয়, ঠিক আছে, মনে করে এটা দেখাই দিল, বেশি উস্তাদিগিরি করতে গিয়ে মনে করে এটা দেখাই দিল, কি হবে? সারা বাংলাদেশের মধ্যে ও একাই স্টুডেন্ট ভুল করবে। এরকম কিছু কোশ্চেন আসে। শুনো, মেডিকেলে চান্স না পাওয়ার, মেডিকেলে চান্স না পাওয়ার কিছু মানে রিজন আছে। তার মধ্যে রিজন নাম্বার ওয়ান হচ্ছে সবাই যে জিনিসটা পারবে সেটা ভুল করা। চান্স না পাওয়ার রিজনের মধ্যে নাম্বার 1 হচ্ছে কি? সবাই যে জিনিসটা পারবে, সবাই যে এমসিকিউ পারবে সেই এমসিকিউ ভুল করা, সেই এমসিকিউ ভুল করা, এটা হচ্ছে 1 নাম্বার রিজন। কঠিন জিনিস ভাই সবার জন্যই কঠিন। কঠিন জিনিস না পারলে আমারই কোনো লস নাই, কিন্তু পারা জিনিস যদি ভুল করো এটা কিন্তু তোমার জন্য বিশাল একটা লস। তোমাকে জিজ্ঞেস করছে বাংলাদেশের রাজধানীর নাম কি, বাংলাদেশের রাজধানীর নাম কি, তুমি তাকাই দিয়ে আসলে সিলেট। এরকম ভুল যদি তুই করে থাকিস একদম ড্যাম শিওর মারা খাবি। এবার চলো এখানে কোন তরঙ্গের উপর সমতাপ সম্পন্ন কণাগুলোর গতিপথকে কি বলে? একটু আগে তোর সুখে এসছে, এটা না পারলে তোর মিনিমাম লজ্জা থাকা দরকার, এটা না পারলে। কারণ তোরা আমি একটু আগে এটা কেন শিখে আসছি, এটা একটু আগে ভাইয়া তোরা একটা খুব ভালো মতো তোরা শিখে আনছি যে হচ্ছে তরঙ্গ কি, তরঙ্গ মুখ কি, ঠিক আছে? তরঙ্গ মুখ, এই লাইনটা আবার একটু পড়তো ভাইয়া। কোন তরঙ্গের উপর সমতাপ সম্পন্ন কণাগুলোকে আমরা কি বলি? তরঙ্গ মুখ বলি, রাইট? সো এই সেম এমসিকিউগুলো দেখতে এখানে আমি দিছি কিনা? এবার বল, কোন কণার উপর সমদহন সম্পন্ন কণাগুলোর গতিপথকে আমরা কি বলবো? সমদহন সম্পন্ন কণাগুলোর গতিপথকে কি বলবো? কি তরঙ্গ দৈর্ঘ্য বলবা, নাকি কম্পাঙ্ক বলবো, নাকি বিস্তার বলবো, নাকি তরঙ্গ মুখ বলবা? বলো। 5 সেকেন্ড সময়, তোমার মাথায় আনসার কোনটা আসতেছে এখন বলো? আনসার হবে তরঙ্গ মুখ, ঠিক আছে? একদম সিম্পল। তাহলে আমাদের এই যে 4টা অপশন ছিল এ বি সি ডি, তাহলে আনসার হবে ডি। ওকে, নেক্সট। পথ পার্থক্য ল্যামডা, তাহলে দশা পার্থক্য কি হবে? খুবই ভালো একটা প্রশ্ন করছে। এ বি সি ডি, আচ্ছা ঠিক আছে। পথ পার্থক্য বা দূরত্ব ল্যামডা এর জন্য দশা পার্থক্য কত হবে? পথ পার্থক্য বা দূরত্ব ল্যামডা এর জন্য দশা পার্থক্য কত হবে? আচ্ছা, দশা পার্থক্য ও পথ পার্থক্যের মধ্যে সম্পর্ক কি সেটা একটু বলি। দশা পার্থক্য ও পথ পার্থক্য সম্পর্ক, দশা পার্থক্য ও পথ পার্থক্যের সম্পর্ক একটু বলি। দশা পার্থক্য সমান
2π/λ ইন্টু পথ পার্থক্য। তাহলে দশা পার্থক্যকে মনে করো তুমি ডেল্টা দ্বারা প্রকাশ করলাম, ইকুয়াল টু 2π/λ ইন্টু ডেল এক্স। কোনো কারণে মনে করো এখন দশা পার্থক্যের মান বলছো তোমাকে, পথ পার্থক্য তো বলছে ল্যামডা, তাহলে তুই লিখতে পারবি ডেল্টা ইকুয়াল টু 2π/λ ইন্টু পথ পার্থক্যের জায়গায় ল্যামডা, ল্যামডা কাটা দিয়ে দেয়, বাকি থাকবে 2π। এখন এই 2π জিনিসটা কি সেটা অনেকে বুঝবে না। তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, বিস্তার নাকি তরঙ্গ মুখ? বল বল 2π কি হবে? আনসার হবে কি তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে পথ পার্থক্য বা দূরত্ব ল্যামডা এর জন্য দশা পার্থক্য হবে কি তরঙ্গ দৈর্ঘ্যের সমান। ঠিক আছে, আচ্ছা নেক্সট আসো। অগ্রগামী তরঙ্গ নিয়ে একটু কথাবার্তা বলতে পারো। অগ্রগামী তরঙ্গ, অগ্রগামী তরঙ্গ, অগ্রগামী তরঙ্গ নিয়ে একটু কথাবার্তা বলবো। চলো, অগ্রগামী তরঙ্গের প্রথমত সংজ্ঞা কাকে বলে জানতে হবে, উদাহরণ কি জানতে হবে, সমীকরণ কি জানতে হবে। এই সমীকরণ থেকে ভাইয়া এমন এমন কিছু শর্টকাট দেখাবো, ঠিক আছে, তুমি কমপ্লিটলি মানে হচ্ছে ফ্যান হয়ে যাবা এগুলো দেখার পরে। আসো, সংজ্ঞা কি? যে তরঙ্গ উৎস হতে উৎপন্ন হয়ে সময়ের সাথে সাথে অগ্রসরমান হয় তাকে চলমান হয় তাকে বলা হয় কি অগ্রগামী তরঙ্গ। তাহলে অগ্রগামী তরঙ্গের সংজ্ঞা কি? সময়ের সাথে হচ্ছে সামনে অগ্রসর হয়, সামনে অগ্রসর হয়, সময়ের সাথে সামনে অগ্রসর হয় তাকে বলা হয় অগ্রগামী তরঙ্গ। ঠিক আছে, সময়ের সাথে সাথে সামনে অগ্রসর হয় তাকে বলা হয় কি অগ্রগামী তরঙ্গ। আচ্ছা ঠিক আছে, এবার আসো উদাহরণ। উদাহরণ অগ্রগামী আড় তরঙ্গ কি কি আছে দেখো। অগ্রগামী আড় তরঙ্গ, অগ্রগামী আড় তরঙ্গ কি কি আছে? নাম্বার ওয়ান পানির ঢেউ। নাম্বার টু, তারপর হচ্ছে শব্দ, আরটা হচ্ছে তোমার শব্দ। এখন তোর একটু আগে পড়াইছি আমি, শব্দ কোন ধরনের তরঙ্গ? শব্দ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর পানি কোন ধরনের তরঙ্গ বলছিলাম? আড় তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে অগ্রগামী তরঙ্গের আড় তরঙ্গের উদাহরণ হচ্ছে পানির ঢেউ, আর অগ্রগামী তরঙ্গ বা লম্বিক তরঙ্গের উদাহরণ হচ্ছে শব্দ। এবার চলো সমীকরণ, y ইকুয়াল টু a sin 2π/λ bt প্লাস মাইনাস x। ওকে, এই সমীকরণ একটু খেয়াল কর। y ইকুয়াল টু a sin 2π/λ bt মাইনাস x, এটা হচ্ছে অগ্রগামী তরঙ্গের সমীকরণ। কার সমীকরণ? অগ্রগামী তরঙ্গের সমীকরণ। এখানে প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে, ডিরেকশনের উপর ভিত্তি করে প্লাস মাইনাস এক্স। আচ্ছা শোনো, এই সমীকরণকে বেসিস করে তুমি হচ্ছে আরেকটু কাজ করতে পারবে। কিভাবে কাজ করতে পারবে ভাইয়া? মনে করো এখানে একটা কাজ করো, y ইকুয়াল টু a sin 2π/λ গুণ করে দেবো ইন্টু বিটি মাইনাস প্লাস মাইনাস 2π/λ ইন্টু এক্স। এখন ভাইয়া তুমি এখানে আসো, এর জায়গায় একে রাখো, সাইনের জায়গায় সাইনকে রাখো। তুমি আমাকে একটা কথা বলো, সেটা হচ্ছে আমি যদি এই যে বি ইকুয়াল টু এফ ল্যামডা লিখতে পারি, আমি যদি বি ইকুয়াল টু এফ ল্যামডা লিখতে পারি, তাহলে বি বাই ল্যামডা ইকুয়াল টু আমি কি লিখতে পারবো? এফ লিখতে পারবো। এখন মজার ব্যাপার হচ্ছে এখানে বি বাই ল্যামডা আছে কি নাই? বি ডিভাইড বাই ল্যামডা আছে কি নেই? আছে। তাহলে তুমি এখন লিখতে পারবা বি বাই ল্যামডার জায়গায় লিখতে পারবা 2π এর জায়গায় 2 বাই, আর বি বাই ল্যামডার জায়গায় লিখতে পারবা এফ ইন্টু টি প্লাস মাইনাস 2π/λ ইন্টু এক্স। তাহলে আরেকটা সূত্র পাইলা। একটা সূত্র পাইছে হচ্ছে কি, y ইকুয়াল টু a sin 2π/λ bt প্লাস মাইনাস এক্স। আরেকটা সূত্র পাইছে হচ্ছে a sin 2πf t প্লাস মাইনাস এক্স। এখন তুমি আমাকে বলবা যে ওমেগা সমান তোমাকে কি শিখাইছে? ওমেগা সমান কি শিখছো? 2πf, বা আরো বাদ দাও, আমি আরো ভেঙে দেখাই। ওমেগা সমান তুমি কি শিখছো? 2π/t। 2π এর জায়গায় 2π রাখলাম, 1/t এর জায়গায় আমি চাইলে কি লিখতে পারবো? f লিখতে পারবো, তাই আমি লিখবো এখানে 2πf। এখন তুমি চাইলে এই 2πf এর জায়গায় ওমেগা বসাইতে পারো, তাই আমি সূত্রটাকে কনভার্ট করে ফেললাম a sin ওমেগা t প্লাস মাইনাস 2π/λ ইন্টু এক্স। তার মানে অগ্রগামী তরঙ্গের সমীকরণের মধ্যে যাবতীয় যতগুলো সমীকরণ সম্ভাব্য হইতে পারে সবগুলো তোমাকে আমি এখানে নিয়ে এসে দেখালাম। ঠিক আছে, আচ্ছা আমি তো এবার সুন্দর করে নোট করে দিই, অগ্রগামী
তরঙ্গের সমীকরণ নাম্বার 1 y equal to a sin 2 pi by lambda bt plus minus x। ঠিক আছে, আরেকটা সূত্র হচ্ছে y equal to a sin 2 pi f t plus minus 2 pi by lambda into x। আরেকটা সমীকরণ হচ্ছে 3 নম্বরে y equal to a sin omega t plus minus 2 pi by lambda into x। বাস মোটামুটিভাবে তুমি এইটুকু জিনিস ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, মোটামুটিভাবে তুমি এইটুকু জিনিস ক্লিয়ার হয়ে গেল। দ্যাটস অল, যে তুমি অগ্রগামী তরঙ্গের সমীকরণ কি কি হইতে পারে সেটা জেনে গেলে। এখন এই অগ্রগামী তরঙ্গের সমীকরণ থেকে তুমি চাইলে বিভিন্ন রাশির মান বের করে ফেলতে পারো। যেমন মনে করো এখান থেকে হচ্ছে বি এর মান বের করতে পারো, দেন হচ্ছে ওমেগা ইকুয়াল টু কত সেটা বের করতে পারো, দেন হচ্ছে তোমার পর্যায়কাল টি ইকুয়াল টু কত সেটা বের করতে পারো, ল্যামডা ইকুয়াল টু কত সেটা বের করতে পারো, কম্পাঙ্ক সমান কত সেটাও বের করতে পারো। মোট কত সকল রাশির মান তুমি এখান থেকে বের করতে পারো। এই রাশির মানগুলো বের করার জন্য দেখবা যে তোমাদের মূল টেক্সট বইয়ে অনেক বড় বড় কিছু ম্যাথ আছে, কিন্তু টেনশনের কোনো দরকার নাই। এই ম্যাথগুলো, এই জিনিসগুলোকে আমি এত সুন্দর শর্টকাটে উপস্থাপন করবো, তুমি জাস্ট একবার পড়বা মুখস্থ হয়ে যাবে, একবার দেখবা মুখস্থ হয়ে যাবে। চলো অগ্রগামী তরঙ্গের কিছু বৈশিষ্ট্য পড়ে ফেলি, দেন আমরা ম্যাথগুলোতে যাব। কোনো মাধ্যমের একই প্রকার কম্পনে এই তরঙ্গের উৎপত্তি হয়। এটি একটি সুষম মাধ্যমের মধ্য দিয়ে নির্দিষ্ট দ্রুতি বা বেগে প্রদত্ত হয়। আচ্ছা, অগ্রগামী তরঙ্গের বেগ মাধ্যমের ঘনত্ব ও স্থিতিস্থাপকতার উপর নির্ভর করে। কণাগুলো কম্পাঙ্ক তরঙ্গ প্রবাহের সাপেক্ষে আরো কিংবা লম্বিক হতে পারে। মাধ্যমের কণাগুলো কখনো স্থির থাকে না, যেহেতু অগ্রগামী হচ্ছে তোমার সবসময় মুভেবল। ঠিক আছে, মুভেবল কণাগুলো সবসময় হচ্ছে মুভেবল অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে। তরঙ্গের মুখের অবিলম্ব বরাবর শক্তি বহন করে এই তরঙ্গ প্রবাহিত হয়। তাহলে এটা হচ্ছে অগ্রগামী তরঙ্গের কিছু বৈশিষ্ট্য। তার মধ্যে বৈশিষ্ট্যগুলো যদি আমি একটু সিম্পলি যে তোমাকে মুখস্থ রাখাই দিই, একই প্রকার কম্পনে কম্পিত হয়। তারপর হচ্ছে তোমার মাধ্যমের ঘনত্ব স্থিতিস্থাপকতার উপর নির্ভর করে, আরো কিংবা লম্বিক হইতে পারে, এরা কখনো স্থির থাকে না, এরা হচ্ছে শক্তি বহন করে। কি বহন করে? শক্তি বহন করে। কিভাবে বহন করে? তরঙ্গ মুখের অবিলম্ব বরাবর শক্তি বহন করে। বাস এইটুকু তুই জানলে ভাইয়া অগ্রগামী তরঙ্গ সম্পর্কে তোর একটা ক্লিয়ার কনসেপ্ট কি হয়ে গেল, ক্লিয়ার কনসেপ্ট বিল্ড হয়ে গেল। ঠিক আছে, তাহলে কেন অগ্রগামী তরঙ্গের আমরা প্রায় 6টা বৈশিষ্ট্য সম্পর্কে বললাম। আর এছাড়াও সমীকরণটা তো আমি আগেই বললাম, আরেকবার লিখে দিচ্ছি, এ সাইন 2 পাই বাই ল্যামডা বিটি প্লাস মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে তরঙ্গের সমীকরণ জানলা, বৈশিষ্ট্যও জানলা। নেক্সট আরো কিছু বৈশিষ্ট্য আছে। এবার বৈশিষ্ট্যগুলোর মধ্যে 7 নম্বর বৈশিষ্ট্য, তরঙ্গের প্রবাহের মাধ্যমে বিভিন্ন অংশের চাপ ও ঘনত্ব একই প্রকার পরিবর্তন ঘটে। 8, মাধ্যমের প্রতিটি কণার কম্পাঙ্ক ও বিস্তার একই হয় এবং তারা একই ধরনের কম্পনে কি হয়? কম্পিত হয়। নেক্সট, তরঙ্গের প্রবাহের দরুন মাধ্যমের কণাগুলোর দশা পরবর্তী কণাতে স্থানান্তরিত হয় এবং এরূপ দুইটি কণার দশা বৈষম্য তাদের দূরত্বের সমানুপাতিক। তোমাকে একটু আগে বললাম দশা পার্থক্য সমান সমান 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। তাহলে দশা পার্থক্য সমান কি? 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। এখানে ডেল্টা দ্বারা বোঝায় কি? দশা পার্থক্য। ডেল এক্স দ্বারা বোঝায় পথ পার্থক্য। বাস, মাধ্যমের যে কোনো কণার বিভিন্ন ধর্ম যেমন বেগ, তরঙ্গ, শক্তি প্রভৃতি একই রূপে পরিবর্তনের মধ্য দিয়ে যায়। নাম্বার 11, প্রত্যেক কণার বিস্তার সমান, একটি নির্দিষ্ট সময়ে এদের সরণ সমান হয় না। নাম্বার 12, মাধ্যমের কণাগুলোর দশা এক কণা থেকে অন্য কণায় কি হয়? সঞ্চারিত হয়। তাহলে এইটুকু যদি তুমি পারো, এই সবগুলো বৈশিষ্ট্য হচ্ছে কার? অগ্রগামী তরঙ্গের বৈশিষ্ট্য। ঠিক আছে, অগ্রগামী তরঙ্গের বৈশিষ্ট্য পারবো না ইনশাল্লাহ। এই যে অগ্রগামী তরঙ্গের বৈশিষ্ট্য, অগ্রগামী তরঙ্গের বৈশিষ্ট্য, অগ্রগামী তরঙ্গের বৈশিষ্ট্য, বাস হয়ে গেল। অগ্রগামী তরঙ্গের বৈশিষ্ট্য জানা হয়ে গেল। নেক্সট, এবার একটা মেডিকেল কোয়েশ্চেন আসছে। মেডিকেল কোয়েশ্চেনটা ভালো করে দেখ যে অগ্রগামী তরঙ্গের বৈশিষ্ট্য হয় বলছে না নয় বলছে, ভালো করে খেয়াল করতে হবে। মেডিকেলের ক্ষেত্রে কিন্তু এমন টুইস্ট কোয়েশ্চেন সবসময়ই থাকে, যেখানে হয় বলছে না নয় বলছে, ভালো করে খেয়াল করো কথাটা কি বলছে, হয় নাকি নয়। আচ্ছা,
ইদানিংকালে একটা 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 হচ্ছে দেখবা এই কথা আসতেছে যে মেডিকেলের প্রশ্ন হবে একটু মানে হচ্ছে অনেকগুলো প্রশ্ন থাকবে যেগুলো হচ্ছে মেন্টাল এবিলিটি টেস্ট টেস্ট করার জন্য কিছু কোয়েশ্চেন থাকবে মেন্টাল এবিলিটি। আচ্ছা, মেন্টাল এবিলিটির জন্য হচ্ছে মানসিক দক্ষতামূলক যে প্রশ্নগুলো আমরা বিসিএসসি দেখে থাকি এরকম প্রশ্ন কিন্তু হিন্টস করে নেই। এখানে মেন্টাল এবিলিটি টেস্ট প্রতি বছরই নেওয়া হয়। মেডিকেলের প্রশ্নের মধ্যে অনেকগুলো প্রশ্ন থাকে যেগুলো মেন্টাল এবিলিটি দিয়ে চাষ করতে হয়। তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে নিচের কোন অপশনটি হয়, নিচের কোন অপশনটি নয়, এমন একটা হয় অথবা নয়। নিচের কোনটি মিথ্যা নয়, নিচের কোনটি সত্য নয়, এরকম প্রশ্ন থাকে। তাহলে এগুলো হুট করে কিন্তু মাথায় আসে না, তোমার একটু চিন্তা করে আনসার করতে হয়। সেগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ মেন্টাল এবিলিটি কোয়েশ্চেন, হচ্ছে মানসিক দক্ষতামূলক কোয়েশ্চেন। যেমন মনে করো এখানে তোমার প্রশ্ন করছে কোনটি অগ্রগামী তরঙ্গের বৈশিষ্ট্য নয়। অনেক স্টুডেন্ট আছে এই নয়টা খেয়াল করে না, এই নয়টা খেয়াল না করে নিচের কোনটি অগ্রগামী তরঙ্গের বৈশিষ্ট্য বলে জায়গায় দিয়ে চলে যায়। এখানে চারটা কোণ আছে। মাধ্যমের কণাগুলোর দশা এক কণা থেকে অন্য কণায় সঞ্চালিত হয়। মাধ্যমের কণাগুলো কখনো স্থির অবস্থা প্রাপ্ত হয় না। কণাগুলো পর্যায়কাল সমান হলেও বিস্তার সমান নয়। মাধ্যমের সকল কণায় হচ্ছে পর্যাবৃত্ত গতি লাভ করে। এরকম চারটা অপশন থাকবে, এ বি সি ডি, এরকম চারটা অপশন থাকবে। চারটা অপশনের মধ্যে তোমাকে আসলে জাজ করতে হবে কোন অপশনটা হবে এবং কোন অপশনটা হবে না। তাহলে এখানে দেখো আমি আনসার দিছি যে আনসারগুলো হবে কণাগুলো পর্যায়কালে সমান হলেও বিস্তার কি নয়, সমান নয়। এটা হচ্ছে আনসার ভুল, ঠিক আছে। অন্যথায় এই প্রশ্নগুলো মাধ্যমের কণাগুলোর দশা এক কণা থেকে অন্য কণায় কি হয়, সঞ্চারিত হয়, এটা রাইট আনসার। মাধ্যমের কণাগুলো কখনো স্থির অবস্থা প্রাপ্ত হয় না, এটাও রাইট আনসার। মাধ্যমের সকল কণায় পর্যাবৃত্ত গতি লাভ করে, এটাও রাইট আনসার। কিন্তু এটা হচ্ছে রং আনসার। তাহলে অগ্রগামী তরঙ্গের বৈশিষ্ট্য নয় কোনটি, এই প্রশ্নের আনসার হবে এটা কখনো স্থির অবস্থা প্রাপ্ত হয় না। এটা কখনো হচ্ছে কি এটা কখনো হচ্ছে কি বিস্তার সমান হয় নয়। এই জিনিসটা হবে আনসার। ওকে, মোটামুটি ভাবে পারা গেল। নেক্সট, এতক্ষণ যাবত আমরা অগ্রগামী তরঙ্গ নিয়ে কথা বলছি, এবার কথা বলবো হচ্ছে স্থির তরঙ্গ। ঠিক আছে, এবার আমাদের পরের টপিক স্থির তরঙ্গ। তাহলে আমরা এখানে স্থির তরঙ্গ নিয়ে আলোচনা করবো। চলো, সংজ্ঞা। কোন মাধ্যমের একটি সীমিত অংশে পরস্পর বিপরীতমুখী সমান বিস্তার ও তরঙ্গ দৈর্ঘ্যের অগ্রগামী তরঙ্গ একে অপরের উপর আপতিত হলে যে নতুন তরঙ্গ সৃষ্টি হয় তাকে বলা হয় স্থির তরঙ্গ। স্থির তরঙ্গের খুব সুন্দর একটা সমীকরণ দিছে, y = a cos 2π/λ ইন্টু বিটি। ঠিক আছে কিনা, এই যে একটা সমীকরণ, এটা হচ্ছে স্থির তরঙ্গের সমীকরণ দিছে। আচ্ছা, এবার আসে শর্ত। শর্তের মধ্যে অবশ্যই অভিন্ন চলতরঙ্গ বিপরীত দিক থেকে অগ্রসর হয়ে একে অন্যের উপর উপরিপাতিত হতে হবে। তাহলে যখনই তোমার স্থির তরঙ্গের বৈশিষ্ট্যগুলো আসবে তখনই তোমার মাথায় চলে আসবে এখানে অবশ্যই দুইটি তরঙ্গ উপরিপাতিত হইতে হবে, উপরিপাতিত হতে হবে, উপরিপাতিত হতে হবে, উপরিপাতিত হতে হবে। তরঙ্গ দুটি একই বেগের বিপরীত দিক থেকে আসতে হবে। তাহলে এখানে বেগও একই হইতে হবে। কি একই হইতে হবে? বেগ একই হইতে হবে। দেখ আমি তোর লিখে লিখে পড়াচ্ছি যেন তোর মনে থাকে। তো তরঙ্গ পৃষ্ঠ আনুভূমিক অবস্থায় সংকুচিত হবে এবং অবস্থানে তরঙ্গ শীর্ষ অবস্থানে প্রসারিত হবে। প্রতিটি বিন্দুতে তরঙ্গ দুটির জন্য সরণ সমান হয় ও বিপরীত হয়। তাহলে এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে সরণ সমান হবে ও বিপরীত হবে। সরণ হবে কি? সমান ও বিপরীত। সরণ ও বিপরীত। তরঙ্গ দুইটির বিস্তার সমান হতে হবে এবং তরঙ্গ দুইটি তরঙ্গ দৈর্ঘ্য কি হতে হবে? সমান হতে হবে। এই সব বৈশিষ্ট্য, এই সবগুলা বৈশিষ্ট্য হচ্ছে তোমার কিসের জন্য? স্থির তরঙ্গের জন্য। এই সবগুলো বৈশিষ্ট্য হচ্ছে স্থির তরঙ্গের জন্য। তাহলে ওভারঅল আমরা স্থির তরঙ্গ সম্পর্কে আইডিয়া পাইছি। নেক্সট স্থির তরঙ্গের আরো কিছু বৈশিষ্ট্য আছে। স্থির তরঙ্গের আরো কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা একটু পড়ি। এই তরঙ্গ কোনো একটি মাধ্যমে সীমিত অংশ উৎপন্ন হয়। তাহলে এটা কোনো একটি মাধ্যমে সীমিত অংশ উৎপন্ন হয়। অগ্রগামী তরঙ্গের ন্যায় অগ্রসর না হলে একই স্থানে সীমাবদ্ধ থাকে। তরঙ্গের বিভিন্ন বিন্দুতে কম্পন ও বিস্তার সমান হয়। তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট যে তরঙ্গের বিভিন্ন বিন্দুতে কি বলছে? কম্পনের কি সমান হয় বলছে? বিস্তার সমান হয়। কম্পনের বিস্তার সমান হয়। তরঙ্গের যে বিন্দুতে বিস্তার শূন্য থাকে তাকে বলা হয় নিস্পন্দন বিন্দু। এবারে সুস্পন্দন বিন্দু আর নিস্পন্দন বিন্দু, যেখানে বিস্তার সর্বাধিক থাকে সেটাকে বলা হয় সুস্পন্দন বিন্দু, আর যেখানে কম থাকে সেটাকে বলা হয় নিস্পন্দন বিন্দু। ঠিক আছে, তাহলে এবার সুস্পন্দন আর নিস্পন্দনটা তোর চিনাই। ঠিক আছে, আচ্ছা আমি এখানে আঁকি, এগুলো একটু মুছে দিলাম, পুরো সুস্পন্দন আর নিস্পন্দনটা পড়াই। এটা একটা অক্ষ, এখানে একটা তরঙ্গ সম্পন্ন হয়েছে, এখানে বিস্তার সর্বাধিক,
এখানে বিস্তার সর্বাধিক, এখানে বিস্তার নাই, এখানে বিস্তার নাই। তাহলে আমরা 4টা পয়েন্ট জাজ করি। এখানে বিস্তার নাই, এখানে বিস্তার নাই বললেই চলে, এখানে বিস্তার নাই বললেই চলে। অন্যথায় এখানে হচ্ছে বিস্তার সর্বাধিক, এখানে হচ্ছে বিস্তার সর্বাধিক। তোমাকে যদি প্রশ্ন করা হয় প্রত্যেকটা অংশের মান কত, তোমাকে আমি একটু আগে পড়াইছি তরঙ্গের শুরু থেকে শেষ অবধি ডিস্টেন্স হচ্ছে কি ল্যামডা। এখন এখন মনে করো হচ্ছে আমি তোমাকে বললাম এই পুরোটুকু যদি ল্যামডা হয় তাহলে এখানে মান কত, λ/2। এটাকে যখন আমি আরো অর্ধেক করবো তখন এখানে মান এসে কত হয়ে যাবে, λ/4। তার মানে প্রত্যেকটা সেগমেন্ট 1 ইন্টু λ/4, 2 ইন্টু λ/4, 3 ইন্টু λ/4, 4 ইন্টু কি λ/4, এভাবে পার্ট বাই পার্ট সেগমেন্টে ভাগ করা আছে। এখন তুমি আমাকে বলো, তোমাকে যদি বলা হয় যে পরপর পরপর দুইটি সুস্পন্দন বিন্দু, এই যে এটা হচ্ছে কি সুস্পন্দন, এটাও কি সুস্পন্দন, পরপর দুটি সুস্পন্দন বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত, পরপর দুটি সুস্পন্দন বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত, তখন তুমি ইজিলি পেরে যাবা। কারণ এখানকার মান λ/4, এখানকার মান λ/4, প্রত্যেকটা অংশের মান λ/4। এখান থেকে এটুকু দূরত্ব অতিক্রম করলে 2 λ/4, এখান থেকে এটুকু দূরত্ব অতিক্রম করলে 3 λ/4। কিন্তু আমি যদি ইন্ডিভিজুয়ালি বলি একটা তরঙ্গের প্রত্যেকটা কোয়ার্ডিনেটের মান হচ্ছে λ/4, 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 λ/4। এখন তুমি আমাকে বলো এখানে হচ্ছে কি ভাইয়া সুস্পন্দন বিন্দু, এখানে হচ্ছে ভাইয়া সুস্পন্দন বিন্দু, এই দুটো সুস্পন্দন বিন্দুর মাঝখানে ডিসটেন্স কত, এটা মনে করো এ, এটা মনে করো বি। তাহলে তোমাকে জিজ্ঞেস করছে এ বি ইকুয়ালস টু হোয়াট, তখন তোমার আনসার হবে এ বি ইকুয়াল টু λ/4 প্লাস λ/4, 4 আমি কমন নিয়ে নিলাম, ল্যামডা প্লাস ল্যামডা সমান সমান হচ্ছে 2 λ/4 সমান সমান λ/2। ঠিক আছে, এখন আনসার হচ্ছে তাহলে দুইটি পরপর দুইটি সুস্পন্দন বিন্দুর মধ্যে দূরত্ব হবে কত, λ/2। তাহলে পরপর দুইটি সুস্পন্দন বিন্দুর দূরত্ব সমান সমান λ/2, সমান সমান কত হবে, λ/2। পারা যাবে কি যাবে না, হ্যাঁ λ/2। এবার আসো নিস্পন্দন বিন্দু শিখাই। বলো এটা কি বিন্দু, নিস্পন্দন বিন্দু। এটা কি বলো, নিস্পন্দন বিন্দু। এটাও কি বলো, নিস্পন্দন বিন্দু। কারণ যেখানে কোনো ধরনের বিস্তার সেগুলো নিস্পন্দন বিন্দু। নিস্পন্দন বিন্দুগুলোর মার্ক করলাম আমি এ, এটাকে মার্ক করলাম আমি বি, এটাকে মার্ক করলাম আমি সি। আচ্ছা এ বি সি দিলে মানে একটু ডাউট হয়ে যাবে তোমাদের। এটা আমি পি কিউ আর দিলাম, হ্যাঁ এটা দিলাম পি, এটা দিলাম কিউ, এটা দিলাম আর। তাহলে পি কিউ আর, ওকে। এই পি কিউ আর এর মধ্যে আমরা এবার চিন্তা করি পি আর কিউ এর মধ্যে ডিস্টেন্স, পি কিউ এর ডিস্টেন্স, পি কিউ এর ডিস্টেন্স দেখো λ/4, λ/4। তাহলে λ/4 প্লাস λ/4 সমান সমান কি λ/2। তার মানে একই কথা এখানেও, একই কথা এখানে যে পরপর দুইটি নিস্পন্দন বিন্দুর মধ্যে দূরত্ব কত, পরপর দুইটি নিস্পন্দন বিন্দুর মধ্যে দূরত্ব কত, নিস্পন্দন বিন্দুর মধ্যে দূরত্ব কত, সেটা হবে কি λ/2। কিন্তু আমি যদি কোশ্চেনটা চেঞ্জ করে দিই, একটি সুস্পন্দন, একটি সুস্পন্দন ও একটি নিস্পন্দন, একটি সুস্পন্দন ও কি একটি নিস্পন্দন, এটা হচ্ছে সুস্পন্দন, এটা হচ্ছে নিস্পন্দন, এর মাঝখানে ডিস্টেন্স কত, তখন এর মাঝখানে ডিস্টেন্স হবে কত, λ/4। তাহলে তোমাকে যদি বলা হয় ভাইয়া পরপর দুটি নিস্পন্দনের মধ্যে দূরত্ব λ/2, পরপর দুটি সুস্পন্দনের মধ্যে দূরত্ব λ/2, আর একটি সুস্পন্দন একটি নিস্পন্দন, তখন আনসার কত হবে λ/4। আই হোপ সো তোমার কাছে এইটুকু কনসেপ্ট টোটালি ক্লিয়ার, এটুকু কনসেপ্ট টোটালি ক্লিয়ার, ওকে। আচ্ছা ঠিক আছে, নেক্সট। আচ্ছা আমরা যেখানে ছিলাম, তরঙ্গের তারে সুস্পন্দ বিস্তুর বিস্তার সৃষ্টিকারী মূল তরঙ্গের বিস্তারের সমান হয় পরপর দুইটি নিস্পন্দন বিন্দুর মধ্যে দূরত্বের সরণ একই দিকে λ/2 এবং নিস্পন্দন মধ্যবর্তী অংশকে বলা হয় লুপ, ওকে ফাইন। এগুলো তুমি কি বুঝতে পারছো, কোনটা কেন λ/2 হয়েছে, লুপ কি, এগুলো তুমি বুঝতে পারছো। নেক্সট আসো, এগুলো বুঝাইছি তোমার আমি। ইসি তরঙ্গের কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করি আমরা, হ্যাঁ ইসি তরঙ্গের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি, চলো। তাহলে ইসি তরঙ্গ পার্টটা আমরা পড়তেছি, কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, আসেন। পরপর দুটি লুপের সরণ বিপরীত দিকে হয়, পরপর দুটি লুপের সরণ কি বিপরীত দিকে হয়। নিস্পন্দন বিন্দুতে চাপ ও ঘনত্বের পরিবর্তন হয় কি সর্বাধিক, কিন্তু সুস্পন্দন বিন্দুতে চাপ ও ঘনত্বের পরিবর্তন হয় শূন্য। এখন শোনো, নিস্পন্দন বিন্দু, এটা নিস্পন্দন, এটা নিস্পন্দন, এটা নিস্পন্দন। তাহলে আমি বলি এই বিন্দু আর এই বিন্দু, এই তিনটা বিন্দুতে ভাইয়া
কনজয়েন্টলি যদি মনে রাখিস তুই, ঠিক আছে? এই তিনটা বিন্দুতে কি কি সমান? এই তিনটা বিন্দুতে হচ্ছে তোমার এই তিনটা বিন্দুতে ঘনত্ব, এই যে চাপ ঘনত্ব পরিবর্তন হচ্ছে কি সর্বাধিক। চাপ ও ঘনত্বের পরিবর্তন সর্বাধিক। তাহলে এখানে কি কি সর্বাধিক হবে? চাপ ও ঘনত্ব। চাপ ও ঘনত্বের পরিবর্তন হবে কি সর্বাধিক। আচ্ছা ঠিক আছে, এখন আসো কিন্তু সুস্পন্দন বিন্দুগুলোতে, এই যে সুস্পন্দন বিন্দু, এগুলোতে চাপ ও ঘনত্ব এর পরিবর্তন হবে সর্বনিম্ন, এর পরিবর্তন হবে শূন্য, এর পরিবর্তন হবে শূন্য, এর পরিবর্তন কি শূন্য। তাহলে আমরা এখানে কি কি পাইলাম? আমরা এখানে পাইলাম চাপ ও ঘনত্বের পরিবর্তন সর্বাধিক, চাপ ও ঘনত্বের পরিবর্তন শূন্য। পরপর তিনটি সুস্পন্দন বিন্দু বা পরপর তিনটি নিস্পন্দন বিন্দু, দুইটি লুপের মধ্যবর্তী দূরত্বই হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে পরপর তিনটি সুস্পন্দন অথবা তিনটি নিস্পন্দন, আমরা আসো তিনটি নিস্পন্দন বা তিনটি সুস্পন্দন হয় কিনা দেখি। এটা বলো, এটা একটা তরঙ্গ, এটা একটা তরঙ্গ, এখানে এটা কি বিন্দু? নিস্পন্দন বিন্দু। এটা কি বিন্দু? নিস্পন্দন বিন্দু। এটা কি বিন্দু? নিস্পন্দন বিন্দু। তাহলে তিনটা নিস্পন্দন বিন্দুকে কানেক্ট করলেই আমি কি পাচ্ছি? তরঙ্গ দৈর্ঘ্য পাচ্ছি। অন্যদিকে আমি আরেকটা তরঙ্গ আঁকার চেষ্টা করছি। এটা কোন ধরনের বিন্দু? সুস্পন্দন। এটা কোন ধরনের বিন্দু? সুস্পন্দন। এটাও কোন ধরনের বিন্দু? সুস্পন্দন। তাহলে একটা, দুইটা, তিনটা, এই তিনটাকে কানেক্ট করলেও আমি কি পাচ্ছি? তরঙ্গ দৈর্ঘ্য পাচ্ছি, ল্যাম্বডা পাচ্ছি। তাহলে এই হচ্ছে তোমার ব্যাপার স্যাপার। ওকে, এবার আসো নেক্সট। এখানে কি বুঝাইছে? তরঙ্গ স্থির বিন্দুস্থ কণাগুলো ছাড়া সকল কণার গতি হচ্ছে সরল চন্দ্রিত গতি। কোনো মাধ্যমের স্থির তরঙ্গ দৈর্ঘ্য বলা হবে ল্যাম্বডা বা কম্পাঙ্ক এন, দৃষ্টিকারী মূল তরঙ্গের ল্যাম্বডা বা কম্পাঙ্ক এন এর সমান হবে। ওকে ফাইন, এগুলো লেস ইম্পর্টেন্ট। তোমাকে যেটা মেইন জিনিস বোঝানো সেটা বুঝাইছি। এবার চলো আসো এখানে উপরিপাতন নীতি। উপরিপাতন নীতি আবিষ্কার করেন কে? উপরিপাতন নীতি আবিষ্কার করেন কে? আনসার হচ্ছে হাইগেন্স। উপস্থাপন করেন কে? টমাস ইয়ন। শর্ত: যেসব তরঙ্গ জড় মাধ্যমের ভেতর দিয়ে চলে তাদের ক্ষেত্রে উপরিপাতন নীতির বিস্তার কম হয়, শুধুমাত্র তখনই সূত্রটা প্রযোজ্য হয়। তাহলে উপরিপাতন নীতি প্রযোজ্য হওয়ার জন্য তরঙ্গকে জড় মাধ্যমের মধ্য দিয়ে পাস হইতে হবে, জড় মাধ্যমের ভিতর দিয়ে পাস হইতে হবে। ঠিক আছে? এমন উদাহরণ কি? পানির তরঙ্গ, শব্দ তরঙ্গ ইত্যাদি। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় উপরিপাতন নীতির ক্ষেত্রে কিছু যে তরঙ্গ আছে, এই তরঙ্গগুলোর এক্সাম্পল কি? তরঙ্গগুলোর এক্সাম্পল হচ্ছে পানির তরঙ্গ আর হচ্ছে কি শব্দ তরঙ্গ। পানি আর হচ্ছে কি শব্দ। বাস, এটুকু তোমার কাছে ক্লিয়ার। ওকে, এটুকু পারবো। ওকে কিনা দেখো। ঠিক আছে, তাহলে উপরিপাতন নীতির আবিষ্কার করেন কে? হাইগেন্স। উপস্থাপন করে কে? টমাস ইয়ন। এন হচ্ছে কি শর্ত হচ্ছে কি বললাম তো, তোমার শর্ত হচ্ছে কি জড় মাধ্যমের ভিতর দিয়ে তরঙ্গ পাস হইতে হবে। এবং উদাহরণ হচ্ছে কি পানির তরঙ্গ আর হচ্ছে কি শব্দ তরঙ্গ। আচ্ছা, আমরা তাহলে উপরিপাতন নীতি পড়লাম। এবার যেটা পড়বো, এবার আমরা যেটা নিয়ে ডিসকাস করবো সেই ডিসকাসটা হচ্ছে এই উপরিপাতন নীতির ফলাফলটা কি। ফলাফল: উপরিপাতন নীতির উপর ভিত্তি করে স্বরকম্পকে আমরা বাংলায় বলি হচ্ছে বিট, ব্যতিচার, স্থির তরঙ্গ প্রভৃতি ঘটনার সৃষ্টি হয়। তাহলে বিট, ব্যতিচার, স্থির তরঙ্গ প্রভৃতি ঘটনার সৃষ্টি হয় কোত্থেকে ভাইয়া বলো? উপরিপাতন নীতির ক্ষেত্রে। যেমন স্থির তরঙ্গের ক্ষেত্রে আমি বলছিলাম সবসময় কি হইতে হবে? বিপরীত দিক থেকে আসতে হবে, বিপরীত দিক থেকে আসতে হবে, এটা বলছিলাম। উপরিপাতন নীতিটা কি সেটা দেখো। কোনো কণার উপর একই সময়ে দুইটি তরঙ্গ আপতিত হলে সাম্যাবস্থান থেকে কণাটির লব্ধি সরণ হবে। তরঙ্গ দুইটির কণাটির সরণদ্বয়ের ভেক্টর সমষ্টি সমান। সূত্রটিকে একটি সাধারণ সূত্র বলা হয়। তাহলে সমীকরণ হচ্ছে y1 প্লাস y2। তাহলে দূরে তরঙ্গ যখন উপরিপাতিত হবে তখন তাদের সূত্র হচ্ছে y1 প্লাস কি y2। এদের দিক আছে, এদের দিক আছে। পারবো কি পারবো না? এটাকে বলা হচ্ছে ভেক্টর সমষ্টি। কি বলা হচ্ছে? ভেক্টর সমষ্টি। নেক্সট, এবার এখানে একটা পার্ট আছে। পার্টটা কি দেখো তো? শব্দ তরঙ্গের তীব্রতা। আচ্ছা, তীব্রতাকে আমরা প্রকাশ করি হচ্ছে ইন্টেন্সিটি নামক ওয়ার্ড দ্বারা। তাহলে তীব্রতাকে আমরা প্রকাশ করব, ইন্টেন্সিটি শুরু হয় আই দিয়ে, তীব্রতাকে আমরা প্রকাশ করবো আই দ্বারা। এখন দেখো,
তীব্রতার একটা বেসিক সূত্র আছে। বেসিকটা কি ভাইয়া? তীব্রতার বেসিক সূত্র হচ্ছে I ইকুয়াল টু 2 পাই স্কোয়ার এ স্কোয়ার এফ স্কোয়ার রো বি। এটা হচ্ছে তীব্রতার বেসিক সূত্র। তাহলে আমি কি কি বললাম? I ইকুয়াল টু 2 পাই স্কোয়ার এ স্কোয়ার এফ স্কোয়ার রো বি। এটা হচ্ছে তীব্রতার একটা বেসিক সূত্র। এখন এই বেসিক সূত্রটা কিভাবে আসছে? প্রথম আছে সংজ্ঞা। সংজ্ঞাটা কি? শব্দ বিস্তারের অভিমুখের সঙ্গে লম্বভাবে রাখা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শব্দ প্রবাহিত হয় তাকে বলা হয় শব্দ তরঙ্গের তীব্রতা। বুঝতে পারছি কিনা? তাহলে শব্দ তরঙ্গের তীব্রতা কি জিনিস? একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শক্তি প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে কি? শব্দ তরঙ্গের তীব্রতা। ঠিক আছে? ওভারঅল তুমি একটা আইডিয়া পাইছো যে শব্দ তরঙ্গের তীব্রতা কি জিনিস। তাহলে তীব্রতা কি জিনিস একটা আইডিয়া পাইছো। আসো, তাহলে আমি কি বললাম এখানে? তীব্রতা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শক্তি প্রবাহিত তাকে বলা হয় তীব্রতা। নেক্সট, শব্দের তীব্রতাকে আমরা আই দ্বারা প্রকাশ করি। আয়ের সাথে হচ্ছে আমরা 2 পাই স্কয়ার এফ স্কয়ার রো বি রাখছি, সাথে হচ্ছে আয়ের কি রাখছি? আর স্কয়ার রাখছি। এই আর স্কয়ারটা কোত্থেকে আসছে? আচ্ছা ঠিক আছে, দেখো আর স্কয়ারটা কোত্থেকে আসছে? প্রতি সেকেন্ডে নির্গত শক্তিকে হচ্ছে আমরা কি বলি? পি দ্বারা প্রকাশ করি, তাই না? তাহলে আইটা কোত্থেকে আসছে? একটা সূত্র আছে, আই ইকুয়াল টু পি বাই 4 পাই আর স্কয়ার। আরেকটা সূত্র আছে, আই ইকুয়াল টু 2 পাই স্কয়ার এ স্কয়ার এফ স্কয়ার রো ভি। এই দুইটা সূত্রকে আমরা একসাথে এভাবে দেখাচ্ছি তোমাকে। আই ইকুয়াল টু 2 পাই স্কয়ার এ স্কয়ার এফ স্কয়ার রো বি। এখানে আমি সুন্দর মতো, যেহেতু পাই একটা ধ্রুবক তাই পাইটাকে তুলে দিলাম, তুলে দিয়ে 2টাকে আমি এই পাশে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানকার যে আর আছে না, এই আরটাকে এখানে লিখে দিলাম। বাস, লিখে দিয়ে এই সমীকরণটা সমানটা তুলে দিলাম, একটা সমানুপাতিক চিহ্ন দিয়ে দিলাম। তার মানে আয়ের সাথে বিস্তারের সম্পর্ক বর্গের সমানুপাতিক। আয়ের সাথে কম্পাঙ্কের সম্পর্ক বর্গের সমানুপাতিক, কিন্তু আয়ের সাথে ঘনত্বের সম্পর্ক শুধুমাত্র সমানুপাতিক, বেগের সম্পর্ক শুধুমাত্র সমানুপাতিক, আর ব্যাসার্ধের সম্পর্ক বর্গের ব্যস্তানুপাতিক। এই সমীকরণটা জাস্ট দেখানোর জন্য তোমার হচ্ছে আমরা এই সূত্রটা আমরা এখানে ইউজ করছি। তাহলে শক্তির ঘনত্ব সাথে হচ্ছে চৌনের আয়তন গুণ করে দিলে হচ্ছে আমরা এটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ আই ইকুয়াল টু ই ইন্টু বি। ই এর মান এটা আর বি এর মান গুণ করলে এটা। গোলকের ক্ষেত্রফলের ক্ষেত্রে আই ইকুয়াল টু পি বাই 4 পাই আর স্কয়ার। আই এফ মানে কম্পাঙ্ক, এ মানে বিস্তার, রো মানে ঘনত্ব, আর বি মানে হচ্ছে কি? মাধ্যমের দ্রুতি। মোটামুটিভাবে পারা যাবে। শব্দের তীব্রতা বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে। তাহলে শব্দের তীব্রতা কি মেনে চলে? বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে। এগুলো বুঝালাম। আচ্ছা, শব্দের তীব্রতা সম্পর্কে কি তোমরা একটা আইডিয়া পাইছো? শব্দের তীব্রতাকে আমরা কি বলতেছিলাম? ইন্টেন্সিটি বলতেছিলাম। হ্যাঁ, আই হোপস একটা ভালো আইডিয়া জেনারেট করতে পারছো এখান থেকে, শব্দের তীব্রতা থেকে। নেক্সট আসো, শব্দ তরঙ্গের তীব্রতা সম্পর্কে একটু কথাবার্তা বলি। এর একক, ফন, প্রমাণ, তীব্রতা, শোন, এই 4টা কথা বলবো। শব্দ তরঙ্গের তীব্রতার মূল একক হচ্ছে ওয়াট মিটার ইনভার্স 2, কিন্তু আমি ওয়াটের জায়গায় চাইলে লিখতে পারবো জুল পার সেকেন্ড মিটার ইনভার্স 2। তাহলে এটাকে আমি আরো সুন্দর করে সাজিয়ে লিখতে পারবো জুল মিটার ইনভার্স 2 পার সেকেন্ড। বাস, এই হচ্ছে তোমার ব্যাপার। ওকে, তাহলে আমি কি বললাম? আচ্ছা আসেন, আই ইকুয়াল টু কি বললাম? ওয়াট মিটার ইনভার্স 2। এই ওয়াটের জায়গায় লিখতে পারবো জুল পার সেকেন্ড মিটার ইনভার্স 2, আর এটাকে সুন্দর করে সাজিয়ে লিখতে পারবো জুল মিটার ইনভার্স 2 পার সেকেন্ড। এভাবে লিখতে পারবো। তাহলে যেটা এখানে লেখা আছে এভাবে লেখা যাবে। ফন কি? 1000 কম্পাঙ্ক বিশিষ্ট প্রমাণ তীব্রতার 1 ডেসিবেলের একটি বিশুদ্ধ সুরকে
যে সৃষ্টি করে সেটাকে বলা হয় ফন। ফন কিসের একক? শব্দ উচ্চতার একক, নট শব্দ তীব্রতা। এখন ভাই তুই তো ডেসিবেল চিনিস না, ডেসিবেল তো চিনিস না তাই না? আমি একটু বলি, শব্দের তীব্রতার লেভেল বলে একটা পার্ট আছে। এই তীব্রতার লেভেলের একক হচ্ছে বেল। তীব্রতা লেভেলের একক হচ্ছে কি? বেল। তীব্রতা লেভেল কোথেকে আসে? শব্দ উচ্চতার পার্থক্য, শব্দ উচ্চতার যে পার্থক্য, এই পার্থক্য থেকে আসে তীব্রতা লেভেল। তীব্রতা লেভেলের একক হচ্ছে বেল, কিন্তু বেল অনেক বড় একক। বেল অনেক কি? বড় একক। বেল অনেক বড় একক হওয়ায় এখান থেকে আমরা ইউজ করি হচ্ছে ডেসিবেল। ডেসিবেল, এই ডেসিবেল হচ্ছে দশমাংশ, মানে 10/1 তাহলে বেলের দশমাংশকে বলা হয় ডেসিবেল। বেলের দশমাংশকে বলা হয় কি? ডেসিবেল। তাহলে ডেসিবেল কিসের একক? তীব্রতা লেভেলের একক। ঠিক আছে, অবশ্য নেক্সট আসো। প্রমাণ তীব্রতা বা আদর্শ তীব্রতা। 1000 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট tan ইনভার্স 2 তীব্রতাকে বলা হয় প্রমাণ তীব্রতা। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় ভাইয়া যে প্রমাণ তীব্রতা, তোমাকে যদি প্রশ্ন করা হয় প্রমাণ তীব্রতার জন্য দুটো শর্ত লাগবে। নাম্বার 1, কম্পাঙ্ক হওয়া লাগবে 1000 হার্জ, এবং তীব্রতা হওয়া লাগবে 10⁻12 ওয়াট মিটার ইনভার্স 2। বুঝতে কি বোঝো নাই? তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে কি বললাম? প্রমাণ তীব্রতা। ঠিক আছে, নেক্সট। প্রমাণ তীব্রতার ব্যাপার স্যাপার ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এখানে আমরা যাব, তার আগে এখানে চলে আসো। শোনটা একটু পরে। শোনটা কি? শ্রোতার শ্রাব্যতার সীমার 40 ডেসিবেলের ঊর্ধ্বে হইলে সেটাকে বলবো হচ্ছে আমরা শোন। এটা মানে 40 ডেসিবেলের ঊর্ধ্বে হলে সেটাকে বলবো কি? শোনের ক্ষেত্রে আমরা হচ্ছে কি জানবো? 1000 হার্জ কম্পাঙ্ক জানবো। তাহলে এখানে 1000 হার্জ ছিল, এখানে 1000 হার্জ, এখানে 1000 হার্জ। ফন শব্দোচ্চার একক। প্রমাণ তীব্রতা কত সেটাও বললাম, শোন পি সেটাও বললাম। এখানে কি লেখা আছে? শব্দ তরঙ্গের তীব্রতা মনে রাখার কৌশল হচ্ছে, ঠিক আছে, এখানে ভরসা কিভাবে বুঝাইছে? ভরসা কেমন বুঝাইছে? দেখো ভালো করে খেয়াল করো। ভরসার এভাবে লিখছে, তাই না? আচ্ছা, দিয়ে বুঝাইছে হচ্ছে তোমার ভি, দিয়ে হচ্ছে রো এর মান বুঝাইছে, দিয়ে তো এর মান বুঝাইছে। এখন কথা হচ্ছে এগুলো তুই জানার দরকার নেই। ফর বুঝাইছে হচ্ছে সাইজ, ফর বুঝাইছে হচ্ছে বিস্তার, ফর বুঝাইছে হচ্ছে দূরত্ব, রো দ্বারা রো বুঝাইছি, ও দ্বারা হচ্ছে অন্যান্য বস্তুর উপস্থিতি বুঝাইছি। তাহলে শব্দের তীব্রতার সাথে এদের সম্পর্ক কিরূপ সেটা একটু আমি তোকে বলি। শব্দের তীব্রতার সাথে অন্যান্য বস্তুর কিরূপ? মাধ্যমের গতি বা দ্রুতির বেগ, আর অন্যান্য বস্তুর উপস্থিতি, মাধ্যমের ঘনত্ব, উৎসের আকার, উৎসের কম্পাঙ্কের বিস্তার, এবং হচ্ছে কি আর থেকে হচ্ছে কি দূরত্ব। তাহলে উৎস থেকে দূরত্বের সাথে বর্গের কি বললাম? ব্যস্তানুপাতিক, আর এদের সাথে হচ্ছে কি বর্গের সমানুপাতিক। এবার এখানে প্রশ্ন করছে, এই প্রশ্ন না পারলে ভাইয়া তোরে মারা উচিত, কারণ এগুলো আমি পড়াইছি। শব্দের তীব্রতা নিচের কোনটির সমানুপাতিক? শব্দের তীব্রতা নিচের কোনটির সমানুপাতিক? শব্দের তীব্রতা নিচের কোনটির সমানুপাতিক? তীব্রতা নিচের কোনটির সমানুপাতিক? আসলে তীব্রতা সূত্র লিখি, I = 2π² a² f² ρ b। তাহলে তুমি আমাকে বলো, এখানে আছে বিস্তার সূত্র তো ভাইয়া বর্গের সমানুপাতিক, তার মানে এটা হবে না। এখানে আছে হচ্ছে কম্পাঙ্কের সাথেও বর্গের সমানুপাতিক, তার মানে এটাও হবে না। পর্যায়কাল সাথেও বর্গের সমানুপাতিক, এটাও হবে না। দেন আছে হচ্ছে কি তোমার ব্যাগ, তাহলে ব্যাগের সাথে হচ্ছে কি তোমার কোন ধরনের সম্পর্ক? ব্যাগের সাথে সমানুপাতিক সম্পর্ক। দ্যাটস ওয়াই আনসার হবে এটা। তাহলে এটা হচ্ছে ডি নাম্বার অপশন, এটা সি, এটা হচ্ছে বি, আর হচ্ছে এ। তাহলে আনসার কি হবে ভাইয়া বলো? আনসার হবে ব্যাগ। তাহলে শব্দের তীব্রতার সাথে সম্পর্ক কিসের? সমানুপাতিক সম্পর্ক কিসের? ব্যাগের সম্পর্ক। তাহলে শব্দের তীব্রতা সমানুপাতিক হচ্ছে কার? ব্যাগ। ওরে বাপরে, এই জিনিসটা তোর দেখ এখানে কি লেখা আছে? কয়েকটি শব্দের তীব্রতা ও তীব্রতা লেভেল। এই জিনিসটা শিখতে তোর 2 মিনিট লাগবে। এই জিনিসটা শিখতে, এত বড় চার্ট শিখতে তোর 2 মিনিট লাগবে। 2 মিনিট তুই বের করে ফেলতে পারবি কোনটা কত হবে। ভালো করে দেখ ভাইয়া কি পড়াচ্ছে। আগে তুই চারটা এবার দেখ, তুই চারটা 10 সেকেন্ড দেখ, যেখানে ভাই আসলে হ্যাঁ কি লিখছে ভালো করে দেখ। 10 সেকেন্ড দেখ কি লিখছে। ওরকম ক্লাস নিচ্ছি তো কোমর ব্যথা করতেছে, বুঝছো? তাই 10 সেকেন্ড আগে দেখো তুমি এখানে কি আছে। যেমন হচ্ছে একটা কলামে হচ্ছে তোমার কি আছে? এখানে
শব্দ আছে, আরেকটা কলামে তীব্রতা আছে, আরেকটা কলামে হচ্ছে আপেক্ষিক তীব্রতা আছে, আরেকটা কলামে হচ্ছে তীব্রতা লেভেল আছে। এখন প্রশ্ন হচ্ছে এগুলো আমরা কীভাবে আত্মস্থ করবো বা কীভাবে মনে করবো রাখবো। প্রথমে আসো, সর্বনিম্ন শ্রাব্য শব্দ, স্বাভাবিক শ্বাস প্রশ্বাস, পাতার মর্মর শব্দ, ফিসফিসানি বা নির্জন রাস্তা, লাইব্রেরি, শ্রেণীকক্ষের শব্দ, স্বাভাবিক কথাবার্তা, অনেকগুলা ব্যাপার স্যাপার এখানে আছে। আচ্ছা ঠিক আছে, এখন আসো এখানে কি জানবো। সর্বনিম্ন শ্রাব্য শব্দ যেটা, এটার তীব্রতা হচ্ছে 10⁻⁻12, স্বাভাবিক শ্বাস প্রশ্বাস 11, মর্মর শব্দ 11 বা 10, ফিসফিসানি 9, লাইব্রেরিতে 8, শ্রেণীকক্ষ 7, স্বাভাবিক কথাবার্তা 6। এগুলোর সাথে তুমি আপেক্ষিক তীব্রতা কেমনে মিলাবা শোনো। এখানে একটা সংখ্যা লিখছি দেখো আমি, 10⁻12। এই সংখ্যাটা ম্যাজিক্যাল সংখ্যা, এটা দিয়ে পুরো চার্ট কাভার হয়ে যাবে। কেমনে কাভার হচ্ছে স্যার দেখো, এই 10⁻12 সাথে এই 12 কোনো পার্থক্য নাই, ফলে এটার আপেক্ষিক তীব্রতা হবে 10⁻0। এই -11 সাথে এই -12 এক পার্থক্য আছে না, তাই আপেক্ষিক তীব্রতা হবে 1। এই -12 সাথে এই 10-এর 2 পার্থক্য আছে না, তাই আপেক্ষিক তীব্রতা হবে 2। এই -9-এর সাথে এই 12-র কত পার্থক্য আছে 3, তাই আপেক্ষিক তীব্রতা হবে 3। এই -12-র সাথে এই -8-এর পার্থক্য 4, তাই 4। -12-র সাথে 7-এর পার্থক্য 5, তাই 5। -12-র সাথে পার্থক্য -6, তাই 10⁻6। এটা হচ্ছে কি শিখলাম আমি, আপেক্ষিক তীব্রতা শিখলাম। জাস্ট কার সাথে, এই -12-র সাথে কম্পেয়ার করি। এখন আমি -12 আরেকটা নিলাম। এবার তুমি আমাকে বলো, এই 12-এর সাথে এই 12-এর কোনো ধরনের পার্থক্য আছে নাই, না থাকলে 0 ডেসিবেল। ডেসিবেল মানে সবসময় 10 গুণ করে নিতে হবে। এবার বলতো দেখি, এই 11-এর সাথে এই 12-এর পার্থক্য হচ্ছে 1, তাহলে 1-এর সাথে 10 গুণ করে ফেলো। এই 1-এর সাথে 10 গুণ করে ফেলো, তাহলে আনসার কত হবে 10 ডেসিবেল। এই 2-এর সাথে এই 2-এর পার্থক্য কত, মানে এই 10-এর সাথে এর পার্থক্য কত 2, তাই এটা হবে 20 ডেসিবেল। 9-এর সাথে এটা পার্থক্য কত 3, তাই এটা হবে 30 ডেসিবেল। পার্থক্য 4 40 ডেসিবেল, 5 50 ডেসিবেল, 6 60 ডেসিবেল। তাহলে যত পার্থক্য তার সাথে শুধুমাত্র 10 গুণ করে দিবি, তাহলে তুই তীব্রতা লেভেল জেনে যাবি। কত পার্থক্য তার সাথে 10-এর উপর পাওয়ার বসে দিবি, আপেক্ষিক তীব্রতা জেনে যাবি। আর এটা তো তোর মুখস্থ রাখাই লাগবে, আর এটা তো তোকে আমি বিভিন্ন পার্সপেক্টিভে বলে ফেললাম। তাহলে এই পুরাটার মধ্যে বেশি ইম্পর্টেন্ট কোনটা, ফিসফিসানি ও লাইব্রেরির শব্দ, শ্রেণীকক্ষ, স্বাভাবিক কথাবার্তা, এগুলো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, মোটামুটি ভাবে এগুলো জানবো আমরা। নেক্সট আসো, আরো কিছু আছে। যেমন মনে করো তোমাকে যদি আমি বলি, এটা তুমি এখন নিজে নিজে পারবা। 10⁻12, 10⁻12-এর সাথে এবার এটা মিলো। এটার পার্থক্য কত 7, তাই 7। এটার পার্থক্য কত এটার সাথে 4 8, মানে 4 আর 12 মধ্যে পার্থক্য কত 8, তাই 8। 3 আর 12 মধ্যে পার্থক্য কত 9, তাই 9। ঠিক আছে, তাহলে ব্যস্ততম রাস্তা 10⁻7, সাধারণ কারখানা কোলাহলপূর্ণ অফিস 10⁻8, কলকারখানা কোলাহল মোটর সাইকেল ভারী ট্রাক 10⁻9। এবার এগুলোর সাথে হচ্ছে তুমি তীব্রতা লেভেলে কম্পেয়ার করো। এখানে কত আছে 7 আছে না, তাই 70, 8 আছে না 80, 9 আছে না 90। বাস মোটামুটি ভাবে তোমার এটাও কি হয়ে গেল, সুন্দর মতো কাভার চলে আসলো। ঠিক আছে, তাহলে ভাইয়া শুধুমাত্র একটা কথা বলছে যে এর সাথে কম্পেয়ার করবি, মনে কর মনে কর আমি তোর একটা হিসাব করে দেখাই। লাইব্রেরির তীব্রতা মনে কর তোর বলছে, লাইব্রেরির তীব্রতা তোকে বলছে 10⁻⁻8, 10⁻8 কথাটা বলছে, লাইব্রেরির তীব্রতা 10⁻8। এখন তুই মনে 10⁻12 সাথে এটা কম্পেয়ার কর, 12 সাথে কম্পেয়ার করে পার্থক্য কত পাচ্ছিস 4, তাহলে এটার আপেক্ষিক তীব্রতা হবে মনে রাখবা 10⁻4। আর যদি বলা হয় ডেসিবেল কত, তাহলে এখানে 4 পাইছো না, এই 4-এর সাথে এবার 10 গুণ করে দাও, 40 ডেসিবেল। এবার বের করে ফেলবা। ঠিক আছে, এবার তুমি মোটামুটি ভাবে কি করে ফেলবা, বের করে ফেলবা। আচ্ছা এখন আসো নেক্সট, এখানে আর কি আছে দেখো, এখানে একটা কথা আছে দেখো, খেয়াল করো। মনে করো কোনো কারণে তোমাকে এটা দিছে, কোনো কারণে মনে করো ভাইয়া তোমাকে এটা দিছে, ব্যস্ততম রাস্তা শব্দ কত 10⁻5। এখন আসো, আমি 10⁻5-কে এই 10⁻12-এর সাথে কম্পেয়ার করে দেখো তো 12 আর 5-এর মধ্যে পার্থক্য কত 7, তাহলে এখানে লিখবা আপেক্ষিক তীব্রতা 10⁻7। এবার আপেক্ষিক তীব্রতা যদি 10⁻7 হয়, তাহলে এই 7-এর সাথে হয়তো তুমি 10 গুণ করো, সমান কত হবে 70 ডেসিবেল। বাস এভাবে তুমি আলটিমেটলি সবগুলো বের করতে পারবা। এবার আমরা কয়েকটি তীব্রতা লেভেল সম্পর্কে জানলাম, আরো কয়েকটি তীব্রতা লেভেল জানবো।
মাথার উপরে জেট প্লেন, মাথার উপরে জেট প্লেন, ঠিক আছে? মাথার উপরে জেট প্লেন সম্পর্কে একটু যদি বলি, মাথার উপরে জেট প্লেন এটা ইম্পর্টেন্ট, মোটামুটি জানবি মাথার উপরে জেট প্লেন। তারপর হচ্ছে তীব্র বর্জ্য নির্গত শব্দ বা বাড়ির নির্মাণের স্থল, কানে বেদনা সৃষ্টিকারী শোষণ শব্দ, এগুলো আছে। এগুলো আমি কেমন মনে রাখতে পারি? এটা তীব্রতা 10⁻², তাহলে আবার 10⁻12 সাথে কম্পেয়ার করো। 12 সাথে এটার পার্থক্য কত? 10, 10 সাথে 10 গুণ করো তো 100, একের সাথে এটার পার্থক্য কত? 11, তাহলে 110। শূন্য এটা পার্থক্য কত? 12 বা 120, তাহলে এটা হচ্ছে কি কানে বেদনা সৃষ্টি করবে, ঠিক আছে? কানে হচ্ছে কি পেইন, কানে হচ্ছে তোমার শব্দের পেইন সৃষ্টি করবে। এই পেইন সৃষ্টি করবে কত ডেসিবেল? 120 ডেসিবেল। পেইন ক্রিয়েট করবে কত ডেসিবেল? 120 ডেসিবেল। পেইন ক্রিয়েট করবে কত ডেসিবেল? 120 ডেসিবেল। নেক্সট, গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, যেমন মানুষ, এখানে আমি এটা পুরোটা সামারি হচ্ছে কি সবচেয়ে মৃদু যে শব্দ মানুষ শুনতে পায় সেটা হচ্ছে কত? 10⁻12। তীব্রতর কত পরিবর্তন? তীব্রতার লেভেল 1 ডেসিবেল পরিবর্তন হয়। আনসার হচ্ছে 26%। মানুষের কান কত শব্দ উচ্চতার পার্থক্য বুঝে না? আনসার হচ্ছে 1 ডেসিবেলের কম। প্রমাণ তীব্রতা 1000 হার্জ কম্পাঙ্ক ও 10⁻12, ঠিক আছে? সূচনা সুরের ক্ষেত্রে কম্পাঙ্ক কত ধরা হয়? 256 হার্জ ধরা হয়। সহনীয় শব্দের জোড়াকালে তীব্রতার বিস্তার কত হয়? 10⁻5। ক্ষীণতম শব্দের তীব্রতার বিস্তার কত হয়? 10⁻11। তাহলে এই হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ কিছু তথ্য। এই তথ্যগুলো তোমাকে অবশ্যই অবশ্যই মনে রাখতে, বলো বলো বলো, মনে রাখতে হবে, ঠিক আছে? তোমরা কি কোনো কিছু বুঝতেছো নাকি খালি খুঁজতেছো? হ্যাঁ, আচ্ছা, কোনো কিছু বুঝো বা না বুঝো অবশ্যই অবশ্যই ভাইয়া ফিডব্যাক জানাবা কমেন্টে, ঠিক আছে? এটুকু হইল। নেক্সট আসো ভাইয়া, আমরা একটা হচ্ছে তীব্রতা কানের ত্রিশল লেভেল, শব্দের কোনো তীব্রতার মাত্রাকে কানের শ্রবণ সীমা বলা হয়। এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে কানের শ্রবণ সীমা। মেডিকেল কোয়েশ্চেন ছিল 2020-21 সালে, ঠিক আছে? এটা কি 10 ডেসিবেল, 1.5 ডেসিবেল, 2 ডেসিবেল নাকি 1 ডেসিবেল? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, 5 স্টার একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কোনটাকে শব্দের শ্রবণ সীমা বলা হয়? 10, 0, 2, 1। আনসার কি হবে? 0 ডেসিবেল। আনসার কি হবে? 0 ডেসিবেল। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, 0 ডেসিবেল আনসার। নেক্সট, শব্দের প্রবলতা, শব্দের প্রবলতার মাপার একক কি? এবার দেখি তোর বুদ্ধি কি বলে। এই প্রবলতা দেখ, শব্দের খেয়াল কর, শব্দের প্রবলতা, প্রবলতা, শব্দের প্রবলতার একক কি? ওয়াট মিটার ইনভার্স টু, ওয়াট মিটার ইনভার্স টু, ডেসিবেল, ডেসিবেল। কি হবে বলো? আনসার, এটা একটা মেডিকেল কোয়েশ্চেন ছিল। মেডিকেল কোয়েশ্চেন ছিল কত সালে? এটা 19-20 সালে, ঠিক আছে? মেডিকেল কোয়েশ্চেন ছিল। বলো এবার কি হবে আনসার? এটার আনসার হবে ওয়াট মিটার ইনভার্স টু। কি হবে আনসার? ওয়াট মিটার ইনভার্স টু। নেক্সট, শব্দের সর্বোচ্চ কত তীব্রতা মানুষের কানে সহ্য করতে পারে? মানুষের কানে সহ্য করতে পারে কত? 200 ডেসিবেল? নো। 180? নো। এবার বল, এই দুটোর মধ্যে কোনটা হবে? 80 হবে নাকি 120 হবে? বল, 80 হবে নাকি 120 হবে? 5 সেকেন্ড সময় দিলাম, বল 5 সেকেন্ডে বল কোনটা হবে আনসার? 80 হবে নাকি হচ্ছে 120 হবে? 80 আর 120-এর মধ্যে কোনটা হতে পারে বলো আনসার? 80 হবে নাকি 120 হবে? তোমাদের কাছে কি মনে হয়? ঠিক আছে, এবার দেখো আনসার। আনসার হবে কি? 120। ওকে, নেক্সট, শ্রেণীকক্ষের শব্দের তীব্রতা লেভেল কত? তোকে একটু আগে দেখাইছি আমি। শ্রেণীকক্ষটা তোকে আমি একটু আগে দেখাইছি। 70, 50, 10, 90। কোনটা হবে শ্রেণীকক্ষটা? কোনটা হবে বল? শ্রেণীকক্ষ শব্দের তীব্রতা লেভেল কত হবে? শ্রেণীকক্ষ শব্দের তীব্রতা লেভেল কত হবে? আনসার হচ্ছে 50। নেক্সট, অনুনাদ। অনুনাদ একটা নতুন টপিক। অনুনাদ, এটা সম্পর্কে একটু আমরা বিস্তারিত বলবো। দেখো, অনুনাদের সংজ্ঞা দেখো, কোনো বস্তুর উপর আরোপিত পর্যাবৃত্ত স্পন্দনের কম্পাঙ্ক বস্তুর স্বাভাবিক কম্পাঙ্কের সমান হলে বস্তুর সর্বোচ্চ বিস্তারে কম্পিত হয়। এই ধরনের কম্পনকে আমরা অনুনাদ বলি। অনুনাদের কিছু বৈশিষ্ট্য আছে। নাম্বার 1, কোনো একটি বস্তুর স্বাভাবিক পর্যায়কাল যদি এর উপর আরোপিত পর্যায়কালের সমান হয় তখন বস্তুটির কম্পনে অনুনাদ হয়। সকল অনুনাদ কম্পন হচ্ছে এক ধরনের পরবশ কম্পন। অনুনাদী কম্পনের বিস্তার সবচেয়ে বেশি হয়। অনুনাদে বস্তুর কম্পন শুরু হওয়ার অল্প সময় পরে নিয়মিত হয়ে যায়। তাহলে 1, 2, 3, 4 এইগুলো 5 স্টার ইম্পর্টেন্ট অনুনাদের জন্য। এবারে উদাহরণগুলো কি জানবি? নাম্বার 1, কম্পিত সুরশলাকা টেবিলের উপর চেপে ধরলে
ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে সৈন্যদল মার্চ করলে অনুনাদ সৃষ্টি হয়। এই জন্য কি হবে দেখে আমি তোর বলি, অনুনাদের ক্ষেত্রে অনুনাদ সৃষ্টি হবে, তাই সৈন্যদেরকে মার্চ করার সময় সৈন্যরা যখন মার্চ করে, ওই মার্চ করার সময় তাদেরকে হচ্ছে ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে যখন যায় তাদেরকে বলা হয় স্টপ করতে। স্টপ করতে মানে হচ্ছে মার্চ না করতে, এরকম লেফট রাইট যে মার্চ করে এভাবে লেফট রাইট এগুলো হচ্ছে কি করে স্টপ করতে, ঠিক আছে? কারণ এটা অনুনাদ সৃষ্টি হওয়ার কারণে ঝুলন্ত ব্রিজ ছিঁড়ে যেতে পারে, দ্যাটস ওয়াই ওদেরকে স্টপ করতে বলা হয়। এবার আসো মুক্ত কম্পন আর হচ্ছে পরবেশ কম্পন। মুক্ত কম্পন ও পরবেশ কম্পন। স্পন্দনকম যে কোনো বস্তুকে আন্দোলিত করলে বস্তুটির নির্দিষ্ট কম্পাঙ্ক ও পর্যায়কালে স্পন্দিত হয়। এই স্পন্দনকে মুক্ত কম্পন বা স্বাভাবিক কম্পন বলে। মুক্ত কম্পন বস্তুর ঘনত্ব, আকৃতি, স্থিতিস্থাপকতার উপর নির্ভর করে। এটা 5 স্টার। এটা 5 স্টার। এবার আসো পরবেশ কম্পন। স্পন্দনকম বস্তুর উপর আরোপিত পর্যাবৃত্ত স্পন্দনের জন্য বস্তুটি তার স্বাভাবিক কম্পাঙ্কে কম্পিত হওয়ার পরিবর্তে যখন আরোপিত কম্পাঙ্কে কম্পিত বা স্পন্দিত হয়, তখন এই কম্পনকে আমরা কি বলি? পরবেশ কম্পন বলি। এর উদাহরণ কি? ভূমিকম্পের ফলে সৃষ্টি হয়। সব অনুনাদ পরবেশ কম্পন, কিন্তু সব পরবেশ কম্পন অনুনাদ নয়। এটা আমাদের জন্য 5 স্টার ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে? পরবেশ কম্পন, এটা ভালো করে জানবা। বিট বা স্বরকম্প। এর সংজ্ঞা কি? সমান বা প্রায় সমান তীব্রতা এবং প্রায় সমান কম্পাঙ্ক বিশিষ্ট একই দিকে অগ্রগামী দুটি শব্দ তরঙ্গে উপরিপাতনের ফলে শব্দের লব্ধি প্রাবল্যের পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধিকে বিট বলে। এখন এই বিটের ক্ষেত্রে কিছু হিসাব নিকাশ আছে, কিছু শর্টকাট আছে, এই শর্টকাটগুলো আমি শিখাবো, ঠিক আছে? বিটসের ক্ষেত্রে, এই বিটের ক্ষেত্রে যদি মনে রাখবি, পার সেকেন্ডে যদি 10-এর বেশি হয়, 10-এর বেশি যদি বিট হয় পার সেকেন্ড, 1 সেকেন্ডে যদি 10-এর বেশি বিট হয়, সেক্ষেত্রে কিন্তু বিটগুলোকে শোনা যাবে না। বিটগুলো কিন্তু কি যাবে না? শোনা যাবে না, ঠিক আছে? শোনা যাবে না মানে কানে আর শুনতে পারবো না, ঠিক আছে? তার পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধির সর্বোচ্চ মাত্রা হচ্ছে কত? 10। এবারে এই দেখ, বলতে আসছে প্রতি সেকেন্ডে যদি 10টির বেশি বিট উৎপন্ন হয়, তাহলে সেটাকে আর কি করা যায় না ভাইয়া? বলো, সেটাকে আর উপলব্ধি করা যায় না, ঠিক আছে? এবার আসো এখানে একটু আমরা স্টাডি করি। বিট সৃষ্টিকারী শব্দ তরঙ্গ দুইটি একই সময় উৎপন্ন হইতে হবে। তরঙ্গ দুইটির কম্পাঙ্ক ও তীব্রতা সমান হইতে হবে। তরঙ্গ দুইটির দরুন মাধ্যমের একটি কণার সরণ একই রেখায় হইতে হবে। মাধ্যমের কোনো একটি কণার উপর তরঙ্গ দুটি মিলিত হওয়ার পর তাদের দশা বৈষম্য সময়ের সাথে পরিবর্তিত হইতে হবে। আর তরঙ্গ দুটি মিলিত ক্রিয়ার বিস্তার সবসময় সময়ের সাথে কি হতে হবে? পরিবর্তন হইতে হবে। তাহলে বিট তৈরির শর্ত আমাদের জন্য 5 স্টার ইম্পর্টেন্ট। বিট তৈরির শর্ত আমাদের জন্য 5 স্টার ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট। এখানে আসো বৈশিষ্ট্যের মধ্যে আরো কিছু ব্যাপার স্যাপার আছে, দেখো আমি এগুলোকে মার্ক করতেছি। সমান বা সমান তীব্রতা বা প্রায় সমান কম্পাঙ্ক বিশিষ্ট একই দিকে অগ্রগামী দুটো শব্দ তরঙ্গের উপরিপাতনের ফলে শব্দের লব্ধি প্রাবল্যের পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধিকে আমরা কি বলি? বিট বলি। বিটের ক্ষেত্রে কোনো বিন্দুতে শব্দ তরঙ্গের দুইটি দশা পার্থক্য সময়ের সাথে সাথে কি হয়? পরিবর্তিত হয়। শব্দের তীব্রতা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় এবং লব্ধি তরঙ্গের কম্পাঙ্ক বিট উৎপন্নের তরঙ্গ দৈর্ঘ্যের গড় কম্পাঙ্কের কি হয়? সমান হয়। এই পুরোটা হচ্ছে বিট বা স্বরকম্পের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো তোমরা একটু রিডিং পড়বা। নেক্সট, এবার আসো প্রয়োগ। এই প্রয়োগের মধ্যে আমি কি জানবো? স্বরকম্পনের সাহায্যে সুর শলাকার অজ্ঞাত কম্পাঙ্ক নির্ণয় করা যায়। ওহা, এই অজ্ঞাত কম্পাঙ্ক নিয়ে ভাই কত যে ম্যাথ আছে বুঝছিস তোদের বইয়ে? এই অজ্ঞাত কম্পাঙ্ক নিয়ে যে কত ম্যাথ আছে, মানে অগণিত ম্যাথ আছে। স্বরকম্পনের সাহায্যে খনিতে দূষিত বাতাসের অস্তিত্ব নির্ণয় করা যায়। স্বরকম্পনের সৃষ্টি হলে বুঝতে হবে খনির বাতাস দূষিত। বাদ্যযন্ত্রের সুর নির্ণয় করা যায়। তাহলে কি কি শিখলাম? নাম্বার 1 কি শিখলাম? বাদ্যযন্ত্রের সুর। তারপর কি শিখলাম? খনির দূষিত বায়ু। খনিতে কোনো দূষিত বায়ু আছে কেন জানা যায়। এছাড়াও সুর শলাকার শব্দ, সুর শলাকার শব্দ, ঠিক আছে? সুর শলাকা শব্দ নির্ণয় করা যায়। এখন আসো বিটের প্রয়োগটা একটু ভালো করে খেয়াল করো। খনির বাতাসে বাদ্যযন্ত্রের সুর বাসে, এই মতটা মনে রাখলে বিটের প্রয়োগ শিখা শেষ। খনির বাতাসে বাদ্যযন্ত্রের সুর বাসে, এই লাইনটা পড়লে কিন্তু বিটের প্রয়োগটা শিখা শেষ। খনির বাতাসে দ্বারা বোঝায় হচ্ছে খনিতে দূষিত বাতাসের অস্তিত্ব নির্ণয়। বাদ্যযন্ত্র দ্বারা বোঝায় বাদ্যযন্ত্রের সুর নির্ণয়।
আর সুর বাসে দ্বারা বুঝাইছি হচ্ছে সুর শলাকার অজ্ঞাত কম্পাঙ্ক নির্ণয়। সো এই হচ্ছে তোমার বিটের প্রয়োগ। তাহলে বিটের প্রয়োগগুলো মনে রাখার জন্য একটা 5 স্টার ইম্পর্টেন্ট লাইন আছে, সেই লাইনটা হচ্ছে খনির বাতাসে বাদ্যযন্ত্রের সুর বাসে, খনির বাতাসে বাদ্যযন্ত্রের সুর বাসে। তাহলে দেখো তো বাচ্চারা মোটামুটি লেভেলের তোমরা এটা পারবা কিনা, যে খনির বাতাসে বাদ্যযন্ত্রের সুর বাসে, এটা দিয়ে মনে রাখতে হবে কি, খনির বাতাসে দিয়ে খনিতে দূষিত বায়ুর অস্তিত্ব নির্ণয়, বাদ্যযন্ত্রের সুর নির্ণয়, আর হচ্ছে কি অজ্ঞাত কম্পাঙ্ক নির্ণয়। মোটামুটি লেভেলের পারা যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, এবার এখানে চলে আসো। শব্দের উপরিপাতন নীতির উপর ভিত্তি করে নিচের কোনটি ব্যাখ্যা করা যায়? মুক্ত কম্পন, পরবাস কম্পন, অনুনাদ নাকি স্বরকম্প? কোনটি ব্যাখ্যা করা যায় বলো? এই কথাটা ভালো করে পড়ো, হ্যাঁ, এই কথাটা ভালো করে পড়ো। শব্দের উপরিপাতন নীতির উপর ভিত্তি করে নিচের কোনটি ব্যাখ্যা করা যায়? নিচের কোনটি ব্যাখ্যা করা যায়? মুক্ত কম্পন, পরবাস কম্পন, অনুনাদ, স্বরকম্প। নিচের কোনটি ব্যাখ্যা করা যায়? মুক্ত কম্পন, পরবাস কম্পন, অনুনাদ, স্বরকম্প। তোদেরকে পড়াইছি, আবার বল আনসার বল। এটা কিন্তু মেডিকেল কোয়েশ্চেন ছিল, হ্যাঁ, 18 সালে মেডিকেল কোয়েশ্চেন ছিল। তার আনসার হবে কি? স্বরকম্প। স্বরকম্প, স্বরকম্প বা কি বিট ব্যাখ্যা করা যায়, ঠিক আছে। নেক্সট, গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা আছে, গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা আছে। একটি মাত্র কম্পাঙ্ক মনে কর, একটি মাত্র কম্পাঙ্ক, একটি মাত্র কম্পাঙ্ক, তখন সেটাকে বলবো হচ্ছে সুর। কি বলবো? সুর। একাধিক কম্পাঙ্ক, একাধিক কম্পাঙ্ক, তখন সেটাকে কি বলবো? স্বর। একটি মাত্র কম্পাঙ্ক সুর, একাধিক একাধিক কম্পাঙ্ক স্বর। এটা কিন্তু একাধিক কম্পাঙ্ক হবে, হ্যাঁ, এখানে ভুল আসছে। মূল সুর কি? ন্যূনতম কম্পাঙ্কের সুরকে বলা হয় মূল সুর। মূল সুর ছাড়া বাকি সবগুলোকে বলা হয় উপসুর। হারমোনিক কি? মূল সুরের সরল গণিতক হতে হবে, মূল সুরের সরল সরল গণিতক। মূল সুরের সরল গণিতক হলে তখন সেটাকে বলা হবে কি? হারমোনিক্স, উপসুর, মূল সুর, স্বর, সুর। এই সবগুলা কথা তোমার কাছে খুব ভালো মতো পারা লাগবে। সুর কি, স্বর কি, মূল সুর কি, উপসুর কি, হারমোনিক্স কি। নেক্সট, সুরযুক্ত শব্দ যেটা কানে শুনতে ভালো লাগে, যেমন মনে করো যে কোনো মিউজিক, যে কোনো গান শুনতে ভালো লাগলে এটা হচ্ছে সুরযুক্ত শব্দ। আর যেটা সুর বর্জিত শব্দ, যেমন আমি কথাবার্তা বলছি, তোদের কাছে ভালো না লাগতে পারে, এটা হচ্ছে সুর বর্জিত শব্দ। শব্দ উচ্চতা, যে বৈশিষ্ট্য দ্বারা কোনো শব্দ কত জোরালো সেটা বোঝা যায়, সেটাকে বলা হয় শব্দ উচ্চতা। তীক্ষ্ণতা, যে বৈশিষ্ট্য দ্বারা কোনো সুর চড়া নাকি মোটা সেটা বোঝা যায়, সেটাকে বলা হয় শব্দের তীক্ষ্ণতা। তাহলে নাম্বার এখানে বেশ কিছু কথাবার্তা আছে। নাম্বার 1, সুরযুক্ত শব্দ, সুর বর্জিত শব্দ, শব্দের উচ্চতা, শব্দের তীক্ষ্ণতা, এই সবগুলা জিনিস খুব ভালো মতো পারতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে শব্দ উচ্চতাটাই বেশি ইম্পর্টেন্ট। শব্দ উচ্চতা, শব্দ উচ্চতা দ্বারা কি জানবি? শব্দ উচ্চতা দ্বারা জানবি কোনো শব্দ কতটা মোটা কিংবা কতটা চওড়া, ঠিক আছে, কতটা মোটা কিংবা কতটা চওড়া সেটা জানা যায় হচ্ছে কি শব্দ উচ্চতা দ্বারা, এগুলো জানবি। নেক্সট, প্রমাণ তীব্রতা। প্রমাণ তীব্রতা কাকে বলে? 1000 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট 10⁻12 তীব্রতা বিশিষ্ট কে বলা হয় প্রমাণ তীব্রতা। তীব্রতার লেভেল, শব্দের তীব্রতা ও প্রমাণ তীব্রতার অনুপাত বা লগারিদমকে বলা হয় তীব্রতার লেভেল। বেল কি? শব্দের তীব্রতা 10 গুণ বাড়ে, যে পরিমাণ বাড়ে তাকে বলা হয় বেল। আর ডেসিবেল কি? 0.1 গুণ বা 1.25 গুণ বৃদ্ধি করে যেটা হয় সেটাকে বলা হয় ডেসিবেল। তাহলে 1 বেল সমান 10 ডেসিবেল। এবার আসো, মুক্ত কম্পন, পরবশ কম্পন, সুর বিরাম, অষ্টক। যে নির্দিষ্ট কম্পাঙ্ক পর্যায়কালে স্পন্দিত হয়, বস্তুর ঘনত্ব আকৃতির স্থিতিস্থাপকতা নির্ভর করে, সেটাকে বলা হয় মুক্ত কম্পন। পরবশ কম্পন কি? আরোপিত কম্পনের ফলে বস্তু স্বাভাবিক কম্পাঙ্কে কম্পিত হয়, সেটাকে বলা হয় কি? পরবশ কম্পন। সুর বিরাম কি? দুই সুরের কম্পাঙ্কের অনুপাতকে বলা হয় সুর বিরাম। আর অষ্টক কি? মূল সুরের দ্বিগুণ হইলে, মূল সুরের দ্বিগুণ। তাহলে মূল সুর মানে কি? সবচেয়ে কম কম্পাঙ্ক বিশিষ্ট সুরকে বলা হয় মূল সুর।
মূল সুরকে 2 দ্বারা গুণ করে যেটা পাবে সেটাকে বলা হয় অষ্টক। কি বলা হয়? অষ্টক। এই হচ্ছে তোমার এই সংখ্যাগুলো তুমি ভালো মতো জানবা। ঠিক আছে, নেক্সট আসো। স্বরগ্রাম। নির্দিষ্ট কম্পাঙ্কের কতগুলো সাজানো সুরকে বলা হয় স্বরগ্রাম। টনিক সর্বাপেক্ষা কম সুরকে বলা হয় টনিক বা মূল সুর। ত্রয়ীর ক্ষেত্রে কম্পাঙ্কের অনুপাত হবে 4:5:6। ত্রয়ীর ক্ষেত্রে কম্পাঙ্কের অনুপাত হবে কত? 4:5:6। ডায়াটনিক শব্দের স্বরগ্রাম কোন সুর বা তার অষ্টকের মধ্যবর্তী সমসংগতি সম্পন্ন বিভিন্ন কম্পাঙ্ক ও 6টি সুরের সন্নিবেশিত হইলে সেটাকে বলা হয় ডায়াটনিক স্বরগ্রাম। স্বর সংগতির ক্ষেত্রে অনুপাত কত হবে? 4:5:6:8। ঠিক আছে, এটাকে বলা হয় স্বরসংগতি, ডায়াটনিক সুর, ত্রয়ী, টনিক, স্বরগ্রাম। ইম্পর্টেন্ট। নেক্সট, বিষম সংগতি। স্বর সংগতির সমন্বয়ে শ্রুতিমধুর না হলে সেটাকে বলা হয় বিষম সংগতি। হারমোনি বা সমতান। একই সময়ে কতগুলো শব্দ তৈরি হলে সেটাকে বলা হয় ঐকতান বা সমতান। মেলোডি বা স্বর মাধুর্য, কতগুলো শব্দ একের পর এক উৎপন্ন হলে সেটাকে বলা হয় স্বরযুক্ত শব্দ, সোলো। একটি মাত্র বাদ্যযন্ত্র থেকে সৃষ্ট শব্দকে বলা হয় সোলো। অর্কেস্ট্রা, একাধিক বাদ্যযন্ত্র বাজতে সেটাকে বলা হয় মেলোডি বা সমান মেলোডি। জাতি, যেই বৈশিষ্ট্য দ্বারা একই তীব্রতা ও তীক্ষ্ণতা বিভিন্ন শব্দের মধ্যে আলাদা করা যায় বা বিভিন্ন শব্দকে যখন তুমি পৃথক করবা, এই পৃথক করার যে বৈশিষ্ট্যটা বলা হয় জাতি। এই সবটুকু তোমার কাছে উপলব্ধি যোগ্য হয়েছে কিনা সেটা একটু দেখো, মানে তুমি সবগুলো পারবা কিনা আর কি। ঠিক আছে, তাহলে বিষম সংগতি, হারমোনি, মেলোডি, স্বর মাধুর্য, সোলো, অর্কেস্ট্রা, জাতি। অর্কেস্ট্রা মানে কি? যেমন মনে করো ব্যান্ড মিউজিক। ব্যান্ড মিউজিক হচ্ছে কি অনেকগুলো যন্ত্রপাতি বাজে একসাথে, তাই না? সেগুলোকে বলা হয় অর্কেস্ট্রা। সোলো কি সেটাও জানবা ইনশাল্লাহ। নেক্সট, হারমোনিক্স। হারমোনিক্সের ব্যাপারটা দেখো। আমরা জানি স্বরের মধ্যে বিদ্যমান সবচেয়ে নিম্ন কম্পাঙ্কের সুরকে বলা হয় মূল সুর। যে কোনো সুরে যে বিভিন্ন ধরনের সুর থাকে সেটাকে বলা হয় সুরের কম্পাঙ্ক সবচেয়ে কম, তাকে বলা হয় মূল সুর বা ফান্ডামেন্টাল টোন। অন্যান্য সুর যাদের কম্পাঙ্ক মূল সুরের কম্পাঙ্কের চেয়ে বেশি সেগুলোকে বলা হয় উপসুর বা ওভারটোন। আবার উপসুরগুলোর কম্পাঙ্ক যদি মূল সুরের কম্পাঙ্কের সরল গুণিতক হয় সেটাকে বলা হয় হারমোনিক। আর মূল সুর যদি প্রথম সমমেল বা ফার্স্ট সমমেল, সেকেন্ড সমমেল, তৃতীয় সমমেল, চতুর্থ সমমেল এভাবে হতে পারে। তাহলে তোকে সহজ করে বলি, কম্পাঙ্ক কম মূল সুর, সরল গুণিতক হারমোনিক্স বা সমমেল। দেন যদি প্রথম গুণিতক হয় তাহলে প্রথম সমমেল, দ্বিতীয় হলে দ্বিতীয় সমমেল, তৃতীয় হলে তৃতীয় সমমেল, চতুর্থ হলে চতুর্থ সমমেল, এভাবে যাবে। এবার মনে করো কোনো কারণে তুমি মূল সুরকে মনে করো দ্বিগুণ করে দিচ্ছিস, সমান সমান কি পাবি? অষ্টক। কি পাবি? অষ্টক। এবার মূল সুরের মনে করো অনুপাত করে তুই এমন পাচ্ছিস 4:5:6 পাচ্ছিস, তখন সেটা কি বলবি? ত্রয়ী। কি বলবা? সেটাকে ত্রয়ী বলবা। এই যেভাবে যাবে আর কি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার এখানকার ফুল একটা ডিটেলস ব্যাপার স্যাপার। আই হোপ সো এটা সবার কাছে ক্লিয়ার হয়েছে। তাহলে বলো আমার সাথে সাথে বলো, সবচেয়ে কম কম্পাঙ্ক তখন কি বলবা? মূল সুর। কম কম্পাঙ্ক এবং ওই কম্পাঙ্ক মূল সুরের যে সরল গুণিতক সেটাকে বলবা কি? সমমেল। প্রথম গুণিতককে বলবা প্রথম সমমেল, দ্বিতীয় গুণিতককে দ্বিতীয় সমমেল, তৃতীয়কে তৃতীয় সমমেল, এভাবে যাবে। নেক্সট, যদি তোমাকে বলা হয় যে এখানে সরল বা এই যে হারমোনিক্স যেটা বললাম, এই হারমোনিক্স তো অবশ্যই পারবা। এছাড়াও যদি তোমাকে মানে হচ্ছে ত্রয়ী জিজ্ঞেস করা হয় তুমি পারবা। ত্রয়ী মানে কি? মূল সুরের 4, 5, 6 গুণিতক। তারপর অষ্টক জিজ্ঞেস করলে মূল সুরকে কত গুণ করবা? দ্বিগুণ করবা। বাস। নেক্সট, এবার আসো এখানে আমরা এখানে একটা কিছু কথাবার্তা পড়বো। যেমন যেমন কোনো মাউথ অর্গান থেকে নিঃসৃত যে কম্পাঙ্কগুলো, মনে করো আমি বললাম তোমাকে সা রে গা মা পা ধা নি সা, এবার বললাম আমি, বলার পরে এই যে সা রে বললাম, সা দিয়ে হচ্ছে 256, এটাকে ডাবল করলে 512 হয় না? এই 512 হবে অষ্টক বা দ্বিতীয় সমমেল। 668 হবে তৃতীয় সমমেল, 1280 হবে পঞ্চম সমমেল। তার মানে মূল সুর, এই যেখানে মূল সুর আছে, মূল সুর কত আছে? 256। এই 56কে যখন ডাবল করে দিবি তখন সেটা কি হয়ে যাবে? অষ্টক।
যখনই তুই 256 সাথে যখন 3 গুণ করবি তখন সেটা আবার তৃতীয় সমমেল, 4 গুণ করলে চতুর্থ সমমেল, 5 গুণ করলে পঞ্চম সমমেল, এভাবে যাবে। নেক্সট ডেন্টাল একটা কোয়েশ্চেন আছে, নিচের কোন শব্দটি 3টি ত্রয়ী? ত্রয়ী হইতে হলে অনুপাত হইতে হবে কত? 5:6, 4:5:6। তোমার কাছে কি মনে হয় এই 3টাকে 4:5 অনুপাত হবে, এটা 3টাকে 4:5 অনুপাত হবে, এটা কি হবে, এটা কি হবে? আসলে দেখো এখন তোমাকে বলি, এটার আনসার হবে হচ্ছে এটা। কেন? 256, 320, 84 কেন হচ্ছে? তুই হচ্ছে এখানে গুণ করবি, এটারে একটা সংখ্যা দ্বারা গুণ করবি, এটারে একটা সংখ্যা দ্বারা, মনে প্রত্যেক সংখ্যাকে ভাগ করবে, এটাকে ভাগ করে দিল, কোনো সংখ্যা দ্বারা ভাগ করে ফেলো। মনে করো হচ্ছে কথার কথা মনে করো আমি এটাকে ভাগ করলাম, 256কে ভাগ করলাম, 256 কত দ্বারা ভাগ করবো? 4 দ্বারা ভাগ করো। 424, 24 সাথে আছে 16, 4 4 16। এখন বলো এখানে কত পাইছি আমি? ভাগফল কত পাই? 64। 64 দ্বারা এটাকে ভাগ করো, দেখবা 5 আসছে। 64 দ্বারা এর ভাগ করো, দেখবা 6 আসছে। তাহলে 64 এখানে কতবার হচ্ছে? 4 বার। তাহলে 4:5:6। আর কোথাও এরকম তুমি মিলাতে পারবে না, এটা তুমি মিলাতে পারবে না, এটা তুমি মিলাতে পারবে না, এটা তুমি মিলাতে পারবে না। তুমি চাইলে তোমাকে আমি হিসাবটা আবার দেখাতে পারি। বি অপশনটা কেন রাইট হয়েছে? বি অপশনে যে সর্বনিম্ন অপশন, মানে সর্বনিম্ন যে গুণিতক, বি অপশনে যে সর্বনিম্ন গুণিতকটা কত? 256। এই 256কে তুমি ভাগ করো, 256কে তুমি যেহেতু 4:5:6 হওয়া লাগবে ত্রয়ী হতে গেলে, তাহলে আমি এটাকে 4 দ্বারা ভাগ করলাম। 4 দ্বারা ভাগ করলে প্রথমে 424, তাহলে আমি এখানে 24 লিখলাম, 6 বার গেলে 24, সাথে আছে 1 16, 4 4 16, ভাগশেষ 0, এখানে 4 হবে। তাহলে আমি 64 পেলাম না। এই 64 দ্বারা 320কে ভাগ কর 5, এই 64 দ্বারা 384কে ভাগ কর 6, দ্যাটস ওয়াই आंसर হবে এটা। সুর বিরাম খুব ইম্পর্টেন্ট, এই চারটা। সুর বিরামের বিভিন্ন পার্ট এখানে আছে। সুর বিরামের ক্ষেত্রে যদি 1:1 হয় সেটা বলা হবে কি? সম আয়ন। বললাম তো একটা দ্বিগুণ হইলে অষ্টক, 3:1 হলে পঞ্চম, 5:4 হলে গুরু ত্রিশক, 6:5 হলে লঘু ত্রিশক, 3:2 হলে গুরু পঞ্চম, 5:3 হলে গুরু ষষ্ঠক, আর 8:5 হলে লঘু ষষ্ঠক, 8:9 হলে গুরু সুর, আর 10:9 হলে লঘু সুর, 16 আর অনুপাত 15 হলে সেটা হচ্ছে অর্ধসুর। এই পুরোটা হচ্ছে কিসের মান? সুর বিরাম। সুর বিরাম এই যে এভাবে সুর বিরামের বিভিন্ন অনুপাত আমি তোমাকে দেখালাম। নেক্সট চলো সেখানে দুই সুরের কম্পাঙ্কের অনুপাতকে আমরা কি বলবো? এ বি সি ডি। দুইটি সুরের কম্পাঙ্কের অনুপাত। কম্পাঙ্কের অনুপাতকে আমরা কি বলবো? সুর বিরাম বলবো, স্বরগ্রাম বলবো, ডায়াটনিক স্বরগ্রাম বলবো, নাকি স্বর সংগতি বলবো? এ বি সি ডি চারটা অপশন আছে, এটার আনসার হবে সুর বিরাম। এবার আমাদের আরেকটা পার্ট আছে। আরেকটা পার্ট হচ্ছে কি দেখো, বিভিন্ন সূত্র কি? ওয়েবার ফেসনারের সূত্র। এটা কি? শব্দ উচ্চতা ও তীব্রতার লগারিদমের অনুপাত। তাহলে কি? এস সমানুপাতিক লগ 10 আই। এটাকে বলা হচ্ছে ওয়েবার ফেসনারের সূত্র। দৈর্ঘ্যের সূত্র টি এম ইত্যাদি এগুলো নিয়ে হচ্ছে টানাতারের সূত্র। টানাতারের সূত্রটা কি? দেখো টানাতারের সূত্র এখানে আমরা হচ্ছে উল্লেখ করে না, যাই হোক আমি বলতেছি টানাতারের সূত্র F = 1/2L √T/m। এটা হচ্ছে টানাতারের সূত্র। এখানে কম্পাঙ্ক নির্ণয় করার সাথে দৈর্ঘ্যের সাথে সম্পর্ক ব্যস্তানুপাতিক, টানের সাথে বর্গমূলের সমানুপাতিক, m এর সাথে বর্গমূলের ব্যস্তানুপাতিক। এখানে আসো টানের সূত্র L ও m এর স্থির থাকলে টানাতার আরো কম্পাঙ্কের টানের বর্গমূলের সমানুপাতিক হয়, তাহলে F সমানুপাতিক √T। ভরের সূত্র তাহলে এখানে দেখো ভরের সাথে কি হবে? বর্গমূলের ব্যস্তানুপাতিক, তাহলে বর্গমূলের ব্যস্তানুপাতিক। দৈর্ঘ্যের সাথে কি হবে? শুধুমাত্র ব্যস্তানুপাতিক, দৈর্ঘ্যের সাথে শুধুমাত্র ব্যস্তানুপাতিক। তাহলে বল এবার টানাতারের সূত্রটা বল। টানাতারের সূত্র F = 1/2L √T/m। ঠিক আছে, এই F কে তুই চাইলে n দ্বারা প্রকাশ করতে পারিস। F এর সাথে L এর সম্পর্ক কিরূপ? ব্যস্তানুপাতিক। F এর সাথে T এর সম্পর্ক কিরূপ? বর্গমূলের সমানুপাতিক। F এর সাথে m এর সম্পর্ক কিরূপ? বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, পারা যাবে ইনশাআল্লাহ। নেক্সট সূত্র সমূহকে মনে রাখার জন্য আমরা ট্রিক্স অ্যাপ্লাই করব। এই ট্রিক্সটা আসলে অ্যাপ্লাই করে দেখি কিভাবে মনে রাখতে হবে। আসলে টানাতারের আরো কম্পাঙ্কের সূত্রগুলোকে মনে রাখার জন্য আমরা একটা ওয়ার্ড ইউজ করছি, সেই ওয়ার্ডটা হচ্ছে উদ্ভট। এই উদ্ভটকে আমরা ভেঙে ভেঙে লিখবো উদ্ভট। ঠিক আছে, এই উদ্ভটকে আমরা কিভাবে লিখতেছি? দৈর্ঘ্যের সূত্র, ভরের সূত্র, টানের সূত্র। ঠিক আছে, তাহলে সঙ্গীত গুণসম্পন্ন শব্দের বৈশিষ্ট্য। সঙ্গীতে আপনি তিনটি জাতি পাবেন। আপনি আ দিয়ে আরামদায়ক, শ্রুতিমধুর।
প দিয়ে পর্যাবৃত্ত কম্পাউন্ডের ফলে সৃষ্টি, নি দিয়ে নিয়মিত কম্পাউন্ডের ফলে সৃষ্টি, 3টি বৈশিষ্ট্য রয়েছে, আর জাতি দিয়ে জাতি আছে। তাহলে এটা দিয়ে হচ্ছে কি সঙ্গীতের গুণসম্পন্ন শব্দের বৈশিষ্ট্য আপনি পাবেন। মোটামুটি ভাবে এই অধ্যায়টা আই হোপ সো তোমাদের আয়ত্তে চলে আসার কথা। তাহলে আমি প্রথম থেকে যদি একটু যাচাই বাছাই করি, প্রথম যে স্লাইড সেখান থেকে যদি তোমাদেরকে একটু যদি আমি সিস্টেমেটিক ওয়েতে যদি আমি তোমাদেরকে একটু বলি, আসো প্রথম আমরা ছিলাম হচ্ছে এখানে, এটা ছিল হচ্ছে কি তরঙ্গ, তরঙ্গ ধরে আমরা এখান থেকে শুরু করলাম। তাহলে আমরা চলে আসলাম হচ্ছে এখানে, নেক্সট এখানে চলে আসলাম যে তরঙ্গ কি, তরঙ্গের ডেফিনেশন কি সেগুলো বললাম। তরঙ্গের ডেফিনেশন বলার পরে হচ্ছে আমরা এখানে চলে আসলাম হচ্ছে কিসে, তরঙ্গর হচ্ছে বিভিন্ন আরো লম্বিক তরঙ্গের কি ক্লাসিফিকেশন আছে কি সেটা বললাম। নেক্সট আমরা বললাম হচ্ছে কি তরঙ্গের মাত্রা নিয়ে, একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক এগুলো বললাম। দেন আমরা বললাম হচ্ছে তরঙ্গের মাত্রা যে একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক এগুলোর এক্সাম্পল কি হতে পারে সেটা বললাম, যান্ত্রিক তরঙ্গ বললাম। দেন হচ্ছে আমরা আরো তরঙ্গের কি সংজ্ঞাটা বললাম, এই যে আরো তরঙ্গের সংজ্ঞাটা বললাম, আরো তরঙ্গের সংজ্ঞা কিভাবে আসছে, এক্সাম্পল কি, বৈশিষ্ট্য কি। আরো তরঙ্গের কিছু এক্সাম্পলকে মনে রাখার জন্য কিছু ট্রিক্স দিলাম, এই ট্রিক্সগুলো মনে রাখলাম। নেক্সট আমরা বললাম হচ্ছে কি কিছু এক্সাম্পল, যেখানে আমরা কিছু হচ্ছে উদাহরণ দিলাম, তোমরা আনসার করলাম উদাহরণগুলো। নেক্সট অনুপস্থিত তরঙ্গ নয় কোনটি, হয় কোনটি, এরকম প্রশ্ন আসছে। অনুদৈর্ঘ্য তরঙ্গের সম্পর্কে বললাম, বৈশিষ্ট্য সবগুলো বলছি, ঠিক আছে, বৈশিষ্ট্য সবগুলো বলছি আমরা। আচ্ছা, মোটামুটি লেভেলের বৈশিষ্ট্য সবগুলো বলেছি। নেক্সট কি বললাম, নেক্সট হচ্ছে লম্বিক তরঙ্গের উদাহরণ কোনটি সেটা বললাম, এক্সাম্পল আমরা আনসার করলাম। দেন হচ্ছে তোমার তরঙ্গের সংশ্লিষ্ট বিভিন্ন রাশিমালা সম্পর্কে তোমাকে আইডিয়া দিলাম, যে কম্পাঙ্ক কি, তরঙ্গ বেগ কি। নেক্সট হচ্ছে তোমার একটা শর্টকাট ট্রিক বললাম, যে একই মাধ্যমে আর ভিন্ন মাধ্যমে কি হয়। দেন তোমার হচ্ছে এখানে তরঙ্গ মুখ, তরঙ্গের বেগ ইত্যাদি নিয়ে কথা বললাম। নেক্সট কিছু জিনিসপত্র শিখালাম, বিভিন্ন প্রশ্ন সলভ করলাম। তারপর হচ্ছে তরঙ্গের বিভিন্ন শব্দ সলভ করলাম, প্রশ্ন সলভ করলাম। চান্স পাওয়া না পর একটা রিজন বললাম, যে কমন জিনিস ভুল করলে তো চান্স হবে না, তাই না। তারপর হচ্ছে সমুদায় সম্পন্ন কণাগুলোর বিভিন্ন গতিপথ নিয়ে আলোচনা করলাম। নেক্সট হচ্ছে তোমার পথ পার্থক্য, দশা পার্থক্য সূত্র বললাম। অগ্রগামী তরঙ্গর এক্সাম্পলগুলো বললাম, অগ্রগামী তরঙ্গের যতগুলো সমীকরণ হতে পারে সবগুলো বললাম, এবং এই সমীকরণগুলোকে আমরা এখানে স্পষ্ট করে লিখে দিলাম। নেক্সট হচ্ছে অগ্রগামী তরঙ্গ নিয়ে যা যা আছে এভরিথিং ডিটেলসে বললাম। অগ্রগামী তরঙ্গের বৈশিষ্ট্য সবগুলো বললাম, প্রশ্ন সলভ করলাম। নেক্সট টপিক ইসি তরঙ্গ নিয়ে বললাম, ইসি তরঙ্গের বৈশিষ্ট্য বললাম, কিছু শর্টকাট দেখালাম। নেক্সট হচ্ছে ইসি তরঙ্গের বৈশিষ্ট্য আরো যা ছিল সেগুলো বললাম, উপরিপাতন নীতি বললাম, ফলাফল বললাম, তীব্রতা লেভেলটা খুব ভালো করে বুঝাইছি, তীব্রতা ভালো করে বুঝাইছি, মনে রাখার কৌশলগুলো বলছি, এমসিকিউ সলভ করেছি, আর তীব্রতা লেভেল কীভাবে বের করতে হয় তার শর্টকাট দেখাইছি, গুরুত্বপূর্ণ বিষয় বলছি। দেন হচ্ছে তোমার কিছু প্রশ্ন সলভ করাইছি, অনুনাদ বললাম, মুক্ত পরিবেশ কম্পন কি সেটা বললাম, বিট কি, বিট কীভাবে কাজ করে সেটা বললাম, ঠিক আছে। আচ্ছা, এগুলো সবগুলো বললাম, হারমোনিক, সমমেল, সুরবিরাম সব কিছু বললাম, সূত্র সমাজ যেগুলো আছে সেগুলো মুখস্থ করলাম। এখন আমি একটা স্পেশাল জিনিস নিয়ে আলোচনা করবো, সে লাস্ট স্পেশাল জিনিসটা হচ্ছে আমাদের যে লাস্ট স্পেশাল জিনিসটা হচ্ছে অজ্ঞাত কম্পাঙ্ক নির্ণয়। মনে করো এ কম্পাঙ্ক, এর কম্পাঙ্ক হচ্ছে মনে করো 520 হার্টজ, বি এর কম্পাঙ্ক কত সেটা নির্ণয় করতে বলছে। এ ও বি কে একত্রে বাজালে 5টি বিট উৎপন্ন হয়, কতটি বিট উৎপন্ন হয়, 5টি বিট উৎপন্ন হয়। তোমাকে জিজ্ঞেস করছে বি এর কম্পাঙ্ক কত হবে। এখন এখানে কিছু শর্ত দিবে, শর্তগুলো কি হতে পারে সেটা আমি তোমাকে দেখাচ্ছি। বর আর বিট, সাথে হচ্ছে অজানা বিট। আমি 3টা কথা লিখলাম। মনে কর তোরে বলছে ভর বাড়াইছিস, বিট বাড়ছে, বর বাড়াইছিস, বিট কমছে, মানে সুরশলাকার বর বাড়াইছো, বিট বাড়ছে, সুরশলাকার বর বাড়াইছো, বিট কমছে, সুরশলাকার বর কমাইছো, বিট কমছে, সুরশলাকার বর কমাইছো, বিট বাড়ছে। এরকম 4টা কাহিনী হইতে পারে। এই কাহিনীগুলোতে আসলে হচ্ছে কিভাবে কাজ করে। নর্মালি তুই কি জানিস, প্লাসে প্লাসে প্লাস, কিন্তু এখানে অজানা কম্পাঙ্কের অজানা যেটা বিট, সেই বিটের ক্ষেত্রে এটা মনে রাখবি মাইনাস। বর বাড়াইছিস, বিট কমেছে, প্লাসে মাইনাসে মাইনাস, কিন্তু এখানে হবে প্লাস।
ভর কমাইছিস বিট কমেছে, মাইনাস মাইনাসে প্লাসটা কিন্তু এখানে হবে মাইনাস। ভর কমাইছিস বিট বেড়েছে, প্লাস মাইনাসে মাইনাস হয় কিন্তু এখানে হবে প্লাস। কেমন? তাহলে মনে করা হচ্ছে এখানে শর্তটা, এখানে তোমাকে দিচ্ছে এর জন্য কম্পাঙ্ক এত, বির কত হবে, 5টা বিট উৎপন্ন হয় 2টা একত্রে বাজাইলে, এবং শর্ত দিচ্ছে 1 নম্বর শর্ত যে ভর বাড়াইলে বিট বাড়ে। তাহলে অজানা কম্পাঙ্ক হবে মাইনাস, তাহলে এখান থেকে 5 মাইনাস করে দেয়, এটার কম্পাঙ্ক হবে 515 হার্টজ। এবার কন্ডিশন নাম্বার 2, তোমাকে বলছে মনে করো ভর বাড়াইছো বিট কমেছে, তাহলে এখানে প্লাস হবে, তাহলে 520 এর সাথে আবার 5 যোগ করে দেয়, 525 হার্টজ। ঠিক এইভাবে হচ্ছে তোমার মূলত কি হয়, অজানা কম্পাঙ্কগুলো নির্ণয় করতে হয়। তুই আমার এই শুধুমাত্র এই জিনিসটা মনে রাখবি, ভাইয়া যে জিনিসগুলো করাইছে না এখানে, যে প্লাস মাইনাসের যে হিসাবগুলো দেখালো না, এটা মনে রাখবি শুধুমাত্র, যে ভাইয়া ভর বাড়াইছি বিট বাড়ছে মাইনাস, ভর বাড়াইছি তারপর হচ্ছে মনে করো হচ্ছে তোমার ভর বাড়াইছো বিট কমেছে প্লাস, ভর কমাইছো বিট কমেছে মাইনাস, ভর কমাইছো বিট বাড়াইছো প্লাস। সো এইভাবে যদি মনে রাখতে পারো ইজি। তারপরে তোমার যদি কোনো মেথড সমস্যা হয় আমাদের বইলো, আমি এই ট্রিক্সটার উপর আরেকটা আলাদা হচ্ছে ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে? এটা তোমাদের খুব বেশি একটু লাগবে বলে মনে হয় না, তবে ঢাকা ইউনিভার্সিটিতে যারা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে তাদের জন্য বিটের একটা প্রশ্ন খুব বেশি আসবে, ঠিক আছে? বিটের প্রশ্নটা ভালো করে করা যাবে ঢাকা ইউনিভার্সিটির জন্য। ওকে ফাইন। তাহলে মেডিকেল প্রিপারেশনের জন্য আমি প্রতিনিয়ত ক্লাস শেষে একটা কথা বলি, সেই কথাটা আমি এখনো বলতেছি, মনোযোগ দিয়ে শোনো। মেডিকেলে যদি চান্স পেতে চাও, ফিজিক্সের অনুশীলনী প্রশ্ন খুব ভালো মতো পারা লাগবে। অনুশীলনী প্রশ্ন অপশন সহ মুখস্থ করে ফেলো। এখন ভাইয়া কিছু প্রশ্ন আসছে যে অনুশীলনীতে ভুল আনসার করা আছে, মনে করো হচ্ছে তোর অনুশীলনীতে একটা প্রশ্ন আছে 2 + 2 = কত, 4। এটা কি টিচার জানে না, যে প্রফেসর সে জানে না? এরকম সহজ প্রশ্নগুলো তুমি যদি মনে করো বলছো তোমারে বলের একক কি, বলের একক মনে কর তোর অনুশীলনী বইয়ে বলের একক লেখা আছে জুল, জুল কি বলের একক? না, বলের একক হচ্ছে নিউটন। এখন তুই যদি এটা অনুশীলনীতে আসে তাই বলে তুই মুখস্থ করে অপশন সহ মুখস্থ করে জুল দাগাই দিয়ে আসিস, তাহলে তোর মতো বলত আর কেউ নেই, ঠিক আছে? তাহলে কিছু অনুশীলনী প্রশ্ন আছে আনসার ভুল থাকতে পারে, যেগুলো অনেক কনফিউশন আছে বা আদার রাইটারে আরেক রকম আছে আনসার, সেগুলো নিয়ে ভাইয়া তুমি অনুশীলনী অপশন মুখস্থ করো, সমস্যা নাই। কিন্তু যেগুলো রিয়েল টাইম মানে হচ্ছে তুমি পারবা, বলের একক কি, অমুক কি তমুক কি, সেটা তোমাকে এক্স্যাক্টলি পারতে হবে, ঠিক আছে কিনা? সুতরাং সবসময় আনসার করবা টু দ্য পয়েন্টে, সবসময় আনসার করবা টু দ্য পয়েন্টে। অনুশীলনীতে কি আছে এরকম ভ্রান্ত ধারণা নিয়ে আনসার করার চেষ্টা করবো না, টু দ্য পয়েন্টে তুমি যেটা জানো সেটা আনসার করবার চেষ্টা করবা, ঠিক আছে? রাইট যেটা সেটা দেখানোর চেষ্টা করবা মেডিকেলের জন্য। ওকে ফাইন। তাহলে অনুশীলনী প্রশ্নগুলো ফিজিক্সের জন্য ভালো করে পড়বা। আই হোপ সো আজকে ক্লাসে সবাই সবকিছু বুঝতে পারছো। তারপরও না বুঝলে আমাকে হচ্ছে কমেন্ট সেকশনে জানাবা। থ্যাংক ইউ সো মাচ। আজকে ক্লাস এইটুকুই থাকলো। থ্যাংক ইউ এভরিওয়ান। ঠিক আছে, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।